এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সকল সাংস্কৃতিক, সাংগঠনিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য কর্মকাণ্ড করেন, সেগুলোকে আমরা তুলে ধরতে চাই। যে সকল কৃতি কানাডীয় বাঙালি কানাডায় বিপুল উদ্যমে কাজ করেন, তাদের কীর্তিগুলোকে আমরা কানাডা জার্নালে তুলে ধরতে চেষ্টা করি। সুধী দর্শক, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রণম্য বাঙালি। তিনি 1858 সালের 30 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং পৃথিবীতে তার সময়ে তিনি বিজ্ঞান চর্চায়, বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার সম্পর্কে বলেছিলেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন, তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত। সেই জগদীশচন্দ্র বসুর বাড়ি, আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুরের রাড়ীখাল। তার জন্ম হয়েছিল ময়মনসিংহে এবং সে সময় তার বাবা ভগবানচন্দ্র বসু ফরিদপুরে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি আমাদের কাছে বিজ্ঞানী হিসেবে পরিচিত। তার প্রধান পরিচয়, তিনি গাছের প্রাণ আবিষ্কার করেছিলেন এবং রেডিও আবিষ্কারে তার কৃতিত্ব থাকা সত্ত্বেও তাকে সেটি দেয়া হয়নি। এইভাবে লন্ডনের ডেইলি এক্সপ্রেস 1927 সালে তার সম্পর্কে লিখেছিল, গ্যালিলিও এবং নিউটনের সমকক্ষ বিজ্ঞানী তিনি। 1916 সালে তিনি নাইটহুড পেয়েছিলেন। সেটি একটি তুচ্ছ বিষয়। বিবিসি জরিপে শ্রেষ্ঠ বাঙালির, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তার স্থান 7ম ছিল। আমার মনে হয় সেটিও তুচ্ছ। কেননা বাঙালি জাতির ইতিহাসে যে কজন বিজ্ঞানী বিশ্বমানে পৌঁছেছিলেন, তিনি তাদের মধ্যে সর্বাগ্রে গণ্য। উপমহাদেশের, ভারত উপমহাদেশের বিজ্ঞান চর্চায় তিনি একজন পথিকৃৎ। সেই বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুকে নিয়ে আমাদের কানাডা জার্নালের আজকের আয়োজন। আমরা অত্যন্ত আনন্দিত আজকের আয়োজনে এই প্রণম্য বিজ্ঞানীকে নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন 3 বিশিষ্ট বিজ্ঞানী। সুধী দর্শক, এই 3 বিশিষ্ট বিজ্ঞানীকে এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে ক্যালিফোর্নিয়া থেকে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর দীপেন ভট্টাচার্য। শুভ সন্ধ্যা ক্যালিফোর্নিয়া থেকে আপনাদের। শুধু দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন, তিনি শুধু একজন অধ্যাপকই নন, একই সাথে তিনি একজন বিজ্ঞান লেখক বটে। তার প্রধান গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অভিজিৎ নক্ষত্রের আলো, বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ, নিস্তার মোল্লার মহাভারত এবং দিতার ঘড়ি। বলে রাখা যেতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোরেনে ভ্যালি কলেজে তিনি পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যায় অধ্যাপনা করেন। আরো উল্লেখ করতে চাই যে তিনি
ইতোপূর্বে নাসা গডডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটে গবেষক হিসেবে কাজ করেছেন। ডক্টর দীপেন ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে ডাকার জন্য, সুব্রত দা। শুধু দর্শক, আমাদের সাথে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মঞ্জুর হোসেন। হ্যালো, শুভ সকাল। তার ওখানে এখন সকাল, তিনি আমাদেরকে সকাল জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তিনি উদ্ভিদবিদ্যার অধ্যাপক। আমরা উল্লেখ করে রাখতে চাই যে তিনি জাপানের ইয়ামাগাত ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজিতে পিএইচডি করেছিলেন এবং এই বায়োটেকনোলজিতেই তিনি যে পোস্ট ডক নিয়েছিলেন সেটি হচ্ছে ইংল্যান্ডের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে। উল্লেখ করা যেতে পারে যে তার গবেষণা প্রবন্ধের সংখ্যা 150-এর বেশি। ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য এই অনুষ্ঠানে। শুধু দর্শক, আমাদের সাথে টরন্টো থেকে যুক্ত হয়েছেন প্রতিভাবান বিজ্ঞানী, রসায়নবিদ ডক্টর জগৎময় দাস। সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। আমরা উল্লেখ করতে চাই যে ডক্টর জগৎময় দাস একসময় বাংলাদেশের সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। পরে তিনি কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক অর্জন করেছেন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের যে টিম বর্তমানে করোনা নিয়ে গবেষণা করছেন তার সাথে যুক্ত। তিনি একজন সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট এবং তার গবেষণা প্রবন্ধের সংখ্যা এই কম বয়সেই 40-এর বেশি। ডক্টর জগৎময় দাস, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ সুব্রত দা এবং এনআরবি টেলিভিশন আমাকে এই চমৎকার অনুষ্ঠানে ডাকার জন্য। শুধু দর্শক, এই যে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, তাকে নিয়ে আমাদের অনেক কথা, অনেক চিন্তা। আজকের অনুষ্ঠান এই বিজ্ঞানীকে নিয়ে চর্চার একটি অনুষ্ঠান। প্রথমে আমি একটু ডক্টর দীপেন ভট্টাচার্যের কাছে যাব। আপনি প্রবাসে বিজ্ঞান চর্চার সাথে যুক্ত আছেন, বিজ্ঞান নিয়ে অধ্যাপনা করেন। আপনার কি মনে হয়েছে এই প্রবাসে, বিশেষ করে আমেরিকায়, বিজ্ঞানীরা কেউ কোনোভাবে জগদীশচন্দ্র বা তার কীর্তি সম্পর্কে ওয়াকিবহাল? ধন্যবাদ সুব্রত দা। প্রথমে বলে রাখি যে জগদীশ বসু সম্পর্কে সামগ্রিকভাবে বৃহত্তর আমেরিকার যে বিজ্ঞানী সমাজ আছেন তারা তাকে জানেন না। বসু কথাটা বা বোস কথাটার সঙ্গে তারা পরিচিত, যেহেতু সত্যেন বসুর নামে বোজন নামে যে কণা আছে তার নামকরণ হয়েছে এবং বোজ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আছে। কাজে যখন বোজ বলা হয় তখন এই জিনিসটা স্বাভাবিকভাবে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় যে কোন বোস বলা হচ্ছে, এবং এটা সত্যেন বসুই আমরা জানি। এটা হলো 1 নম্বর। আরেকজন বাঙালি বিজ্ঞানী যেটা বৃহত্তর সমাজ জানে তিনি হচ্ছেন মেঘনাদ সাহা। কারণ সাহার সমীকরণ আমরা জ্যোতির্বিদ্যায় ব্যবহার করি। কোনো তারার বায়ুমণ্ডলে বা তারার যে ভেতরে কি পরিমাণ কি ধরনের মৌলিক পদার্থ আছে তার আনুপাতিক হার জানার জন্য মেঘনাদ সাহার সমীকরণ খুবই কার্যকরী, এবং এটি এমনকি আপনার যেটা প্রারম্ভিক যে ধরনের জ্যোতির্বিদ্যার বই আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেখানে সাহা সমীকরণ সবসময় থাকে। কাজে এই দুজনের নাম সবখানি পরিচিত।
সেই তুলনায় জগদীশ বসু নাম পরিচিত নয়। মাত্র আমি বলবো যে 1990-এর দশকে ওনার কাজের উপরে আবার পুনরায় কিছু আগ্রহ দেখা যায়। এই আগ্রহের একটা কারণ হচ্ছে যে এখানে অ্যারিজোনা একটি বেতার দূরবীন, রেডিও টেলিস্কোপ আমরা যা বলি, সেটা স্থাপন করার সময় এক ধরনের প্রিজম ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে আলোককে একটা ফাইবার কেবল দিয়ে নিয়ে এসে কিভাবে সেটাকে একটু বর্ধিত করা যায় এবং দুটি প্রিজমের কে একত্র করে এই বর্ধনের একটা উপায়, যেটা জগদীশচন্দ্র 1896 সনে দিয়ে গিয়েছিলেন। তো সেই জন্য একজন জ্যোতির্বিদ উনি কলকাতায় যান এবং শাহ ইনস্টিটিউট যে বোস ইনস্টিটিউটে যে সেখানকার পুরাতন যে যন্ত্রপাতি, 100 বছর পুরাতন যন্ত্রপাতি দেখে তা নিয়ে একটি বিস্তারিত লেখা লেখেন। এই লেখাটি মোটামুটি ভাবে IEEE ইত্যাদি, এবং IEEE তখন এই যে বসুর, আমি খালি বসু বলছি, মানে জগদীশচন্দ্র বসুই অবশ্যই, এই ক্ষেত্রে বসুকে একটি মাইলস্টোন হিসেবে তখন এটা চিহ্নিত করা হয়। কাজেই আমি বলবো যে সেই জন্য কিছুটা হলেও আমি বলবো যে 1990-এর দশকের পরে ওনার নামটা কিছুটা ফিরে এসেছে। আমরা নিশ্চয়ই পরবর্তীকালে হয়তো আমার সুযোগ হবে এই বিষয়ে কিছুটা বলার। আরেকটা কথা আমি বলে রাখি, আপনি যদি ব্রিটানিকা দেখেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সেখানে ওনার রেডিও সম্পর্কে কিছুই লেখা নেই, শুধুমাত্র ওনার প্ল্যান্ট ফিজিওলজি সম্পর্কে লেখা আছে, যেটা খুবই একটা আশ্চর্যের ব্যাপারই আর কি আমি বলবো। তো যাই হোক, এটা পরবর্তীকালে এই আলোচনার প্রসঙ্গ ধরেই, যেহেতু ওনার দুটো দিক, একটি হচ্ছে বেতার তরঙ্গ এবং আরেকটি হচ্ছে এই উদ্ভিদবিদ্যা সংক্রান্ত, কিন্তু বৈদ্যুতিক তরঙ্গের সঙ্গে যুক্ত, আবার বিযুক্ত নয়, সেই জন্য আশা করছি যে আমাদের আরো সুযোগ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবার ফিরে আসবো খানিক পরে। আমি প্রফেসর মঞ্জুর হোসেনের কাছে আসি। আপনি তো প্রায় আপনার অধ্যাপনার সময়কাল প্রায় 30 বছরের বেশি, 35 প্রায় হবে। আপনার নিজের কি মনে হয় যে এই যে আপনি অধ্যাপনা করছেন বাংলাদেশে এবং বিভিন্ন সময় বিদেশে যে গেছেন, আমি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটটি বলবো, সেখানে আপনার যারা ছাত্রছাত্রী তারা কি জগদীশচন্দ্র বসুর মানে আবিষ্কার সম্পর্কে যথেষ্ট পরিচিত, ওয়াকিবহাল? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা কিছুটা হলেও জগদীশচন্দ্র বসু সম্পর্কে ওয়াকিবহাল, তার কাজ সম্পর্কে, কারণ আমরা সাধারণত এটা ক্লাসে বলে থাকি। সেটা একটা কারণ। আর একটা হচ্ছে যে আমি যে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করেছি, সেখানে আমি অনেক সময় জিজ্ঞেস করেছি, কারণ জগদীশচন্দ্র বসুর যে কাজ, সেটা আমার নিজের প্রেরণা। আমি ছোটবেলায় যখন ক্লাস 8-এ 9-এ পড়ি, তখন ওনার লেখা পড়ি। ওনার সম্পর্কে যে সমস্ত ওনার যে ভার্নাকুলার যে অ্যাপারেটাস গুলো উনি তৈরি করেছিলেন, সেগুলো দিয়ে উনি কি জানতে চেয়েছিলেন, সেই জন্য উনি আমার কাছে ব্যক্তিগতভাবে একটা অনুপ্রেরণা ছিলেন। সেই জন্য আমার আগ্রহ ছিল বলে আমি এটা বলতে চাইতাম যে, হ্যাঁ, তোমরা এর নাম জানো কিনা, জগদীশচন্দ্র বসুর আবিষ্কারগুলো জানো কিনা? বেশিরভাগ ক্ষেত্রেই উনার আবিষ্কার বা উনার যে রিয়ালাইজেশন, পারসেপশন, তার যে ব্যাখ্যা, সেইটা কিন্তু মিস ইন্টারপ্রিটেড হয়। আমি জিজ্ঞেস করে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে কি জগদীশচন্দ্র বসু কি করেছেন, যে উনি উদ্ভিদের প্রাণ আছে এটা আবিষ্কার করেছেন। এই কথাটা কিন্তু ঠিক না। কারণ উদ্ভিদের প্রাণ আছে সেটা অনেক আগে থেকেই এস্টাবলিশ। উনি যে কথাটা বলতে চেয়েছেন সেইটা কিন্তু আমাদের বোধগম্য হয়নি। কারণ উনি উনার সময়ের অনেক আগের কথা উনি বলেছেন। যে উনি বলেছেন গাছের অনুভূতি আছে, নার্ভ সিস্টেম আছে, এবং উনি বলেছেন যে নেচার যে ডাইভার্সিটি, নেচারের ডাইভার্সিটির মধ্যে ইউনিটি আছে। উনি বলেছেন নন লিভিং যারা জীব না এবং যারা জীবকুল, তাদের মধ্যে যে পার্থক্য, তার মার্জিন কিন্তু সামান্যই। উনি সেইটা উনার যে হার্টেজিয়ান ওয়েবের যে গবেষণা, সেটা উনি মেটালের ক্ষেত্রে এবং জীবের ক্ষেত্রে প্রয়োগ করে উনি কিন্তু বলতে চেয়েছেন, এটা একটা ফিলোসফিক্যাল কথা, যে তার যে মেকানিস্টিক ভিউ, রিয়েলিস্টিক ভিউ যাই বলেন, অথবা ম্যাটেরিয়ালিস্টিক ভিউ যাই বলেন, যে লিভিং এবং নন লিভিং এর মধ্যে যে মার্জিন, সেটা খুব একটা নাই। সেই জন্য গাছের যে অনুভূতি আছে, প্রাণীর মতো তারও নার্ভ সিস্টেম আছে, সে পারিপার্শ্বিক সমস্ত
সংবেদনশীল বিষয়গুলোতে সাড়া দেয় অ্যানিমেলের মতোই। সেইগুলোই উনি এ ব্যাখ্যা করেছেন এবং সেগুলোই তার হচ্ছে যুগান্তকারী আবিষ্কার। সেই কথাটা প্রফেসর হোসেন আমরা সত্যিকারের আমাদের এগুলো আমাদের ছাত্রছাত্রীরা বা আমি বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করতে যেয়ে দেখেছি হ্যাঁ, যে এটা এই কথাগুলো তার কিন্তু প্রাণ আবিষ্কারক হিসেবে ওখানে থামিয়ে দেওয়া হয়। কিন্তু আসল কাজের ভেতরে তার হ্যাঁ। দার্শনিক যে দিকগুলো আছে সেইগুলো খুব কম লোকই ঢুকেছে বলে আমার মনে হয়। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে জগদীশচন্দ্র বসুর দর্শনের জায়গাতে স্পর্শ করছেন সেটি আমাদের ভালো লাগছে। আপনার কাছে আমরা বিস্তারিত জানতে আবার ফিরে আসবো। আমরা একটু ডক্টর জগৎময় দাসের কাছে যাই। জগৎময় দাস, আপনি আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তীকালের প্রজন্ম। বলা যায় মুক্তিযুদ্ধের ১ দশক পরের প্রজন্ম আপনি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, জগদীশচন্দ্র বসুর এই যে নাম বা তার কাজ, সেগুলোর সাথে আপনার মানে পরিচয়, সম্পৃক্ততা কিভাবে হয়েছিল? বা আদৌ হয়েছিল কি আপনার শিক্ষা জীবনে? হ্যাঁ, নিঃসন্দেহে হয়েছে। বলতে পারেন যে ছোটবেলা থেকেই বাঙালি বিজ্ঞানীর নাম বললে আমরা জগদীশচন্দ্র বসুর নাম শুনে থেকেছি। ওনাকে সবাই আচার্য বলে সম্বোধন করেন। আ আ সত্যেন বোস যেটা দীপেনদা বলেছেন, উনার কথা কিন্তু আমরা অনেক বড় হয়ে শুনেছি। ছোটবেলায় ঠিক সেরকম শুনিনি। যখন বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স পড়লাম আমাদের অনার্স মাস্টার্স এর সময়, আ আস আপনার তখন গিয়ে সত্যেন বোস সম্পর্কে আমরা জানতে পারলাম। কিন্তু ছোটবেলা থেকেই আচার্য জগদীশচন্দ্র বসুর নাম আমরা জেনে এসেছি এবং যেটা এই যে মঞ্জুরুল ভাই যেটা বলেছেন যে উদ্ভিদের প্রাণ আছে, সেই হিসাবেই কিন্তু আমরা আ জগদীশচন্দ্র বসুকে আমরা জেনেছি। আমরা জেনেছি জগদীশচন্দ্র বসু রেডিও আবিষ্কারের কথা। আমরা আমরা যেটা শুনে এসেছি সেটাই আমি বলছি আরকি। সেটা মার্কনি নিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে ধরেন উদ্ভিদের প্রাণ আছে। সেরকম করে আ জেনে আসছি। যদিও আ এখন যেটা আমরা জানি নিঃসন্দেহে উদ্ভিদ রিসার্চ এর ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুর অবদান অনস্বীকার্য। ইভেন রেডিওতেও উনার চমৎকার অবদান আছে। বিশেষ করে আপনি যদি বলেন যে যেটা আমরা বলি মাইক্রোওয়েভ, ঠিক আছে? আম ম্যাক্সওয়েল প্রথম উনি যেটা থিওরিটিক্যালি বলেছিলেন যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এর কথা, একজন বিজ্ঞানী। জগদীশচন্দ্র বসুর আগে। কিন্তু সেটার কোনো আপনার পরীক্ষালব্ধ কোনো প্রমাণ ছিল না। তারপরে আরেকজন বিজ্ঞানী, উনার নাম হচ্ছে হার্টজ, লাস্ট নেম, যেখানে আমরা ফ্রিকোয়েন্সির ইউনিট হার্টজ হিসাবে বলি উনার নাম থেকেই। উনি তখন সেই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর উপর কিছু পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্ট করেন। এবং জগদীশচন্দ্র বসু যা করেছেন সেটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভের যে বিশাল রেঞ্জ ছিল, আপনার ইভেন মিটার পর্যন্ত ওয়েভ লেংথ আমরা বলে থাকি এটা, তৈরি করতে পেরেছেন। যেটা হচ্ছে আপনার 5 মিলিমিটার পর্যন্ত মাইক্রোওয়েভটা উনি তৈরি করেছেন এবং এইখানে উনার অবদান। মাইক্রোওয়েভ আমরা আজকে যেটা আপনার মাইক্রোওয়েভ যেটা ইউজ করি, ধরুন খাবার গরমের ক্ষেত্রে আমরা সবাই জানি। উনি কিন্তু সেই এক্সপেরিমেন্ট গুলা উনি যন্ত্র আবিষ্কার করেন নাই। সেই এক্সপেরিমেন্ট কিন্তু তখনই উনি দেখিয়েছিলেন। উনি দেখেছিলেন যে মাইক্রোওয়েভ গ্লাস ব্যাথ কিন্তু এক গ্লাসের মধ্যে যদি পানি রাখা হয় সেটা ব্যাথ করে যায় না। কারণ হচ্ছে পানি কিন্তু মাইক্রোওয়েভকে আপনার অ্যাবজর্ব করে নেয়। সেই টেকনোলজিটাই কাজে লাগে এই মাইক্রোওয়েভের ক্ষেত্রে, যেটা আমরা খাবার গরম ক্ষেত্রে আমরা ইউজ করি। এবং ওনার সেই হ্যাঁ, মাইক্রোওয়েভ দিয়ে কিন্তু উনি ওই যে প্লান্টের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট উনি করেছিলেন যে প্লান্টের অনুভূতি আছে, যেটা মঞ্জুরুল ভাই বলেছেন। উনি সেটা হ্যাঁ, দেখিয়েছেন হ্যাঁ। ক্লিয়ারলি। বা প্লান্টের যে আপনার স্টিমুলেট করলে রেসপন্স করে সেগুলো উনি দেখিয়েছেন। ঠিক আছে? তারপরে ওনার চমৎকার, চমৎকার কিছু আ পা প্রবন্ধ তখন পাবলিশ করেছেন। যেমন একটা ছিল প্লান্ট নিউরোলজি, যেটা তখন মানুষ হুম, চিন্তাও করতে পারে নাই। আ হুম, এবং এটা হয়তোবা ৫০-৬০ বছর প্লান্ট নিউরোলজি নিয়ে তেমন কোনো আপনার কথাবার্তাও ছিল না। যেটা আপনার এখন কিন্তু হচ্ছে। প্লান্ট নিউরোলজি নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে এই বিষয়গুলা নিয়ে। তো এই জিনিসগুলা নিঃসন্দেহে মানে অনেক চমৎকার আবিষ্কার এবং সেই সময়ে উনি যে পরিসরে যে অবস্থায় থেকে কাজ করেছেন,
সেটা আনবিলিভেবল বলা যায়। ওনার ডক্টর সেরকম ডক্টর কোনো দাস ল্যাবরেটরি ডক্টর ছিল দাস না। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ আপনার কাছে আমি আবার পরে ফিরে আসব। আবার একটু হ্যাঁ, ঠিক। অন্য অতিথিদের সাথে একটুখানি কথা বলে নিই। আমি বুঝতে পারছি যে আপনার অনেক বলার আছে। এটি স্বাভাবিক যে যেহেতু আপনি বিজ্ঞানের মানুষ এবং আজকে আমাদের উপজীব্য হচ্ছেন আমাদের বাংলা ভাষার বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আপনি নিশ্চয়ই কথা বলবেন। প্রত্যেক বিজ্ঞানী অতিথি কথা বলবেন। আমি একটু ডক্টর দীপেন ভট্টাচার্যের কাছে আবার ফিরে আসব। আপনি যে বলছিলেন যে তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে কথা মানে পরিচয় হওয়া, কথা হওয়া সে সমস্ত জায়গায় ইঙ্গিত করছিলেন। সেই জায়গায় কয়েকটা তথ্য আমি একটু যদি জানাই, যেমন ১৯৯৭ সালে আমরা জানলাম যে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স নামের প্রতিষ্ঠান, তারা কিন্তু ঘোষণা দিল বোস অ্যাজ ফাদার অফ রেডিও সায়েন্স। এটি একটি বিষয়। আমরা একসময় দেখলাম যে একটি ঘোষণা হলো যে চাঁদের একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নাম রাখা হয়েছে বোস ক্র্যাটার, এবং খুব সাম্প্রতিক সময়ে ২০১৬ সালে আমরা ডুডুলে এই ৩০ নভেম্বরে দেখলাম যে তারা জগদীশচন্দ্র বসুকে ফোকাস করলেন। তা এই সমস্ত জিনিস কি জগদীশচন্দ্রকে বিদেশিদের কাছে, বিদেশি বিজ্ঞানীদের কাছে পরিচিত হতে কোনো ভূমিকা রাখেনি? সুব্রতদা, আমি একটু বলে নিই এখানে। অধ্যাপক মঞ্জুর হোসেনও যে বলেছেন যে আমাদের অনেক কিছু মানে আমাদের কিছু জিনিস পরিষ্কার হওয়া দরকার। হ্যাঁ। কারণ এটা জগদীশচন্দ্রর জীবনকেও মূল্যায়ন করতে আমাদেরকে সাহায্য করবে। তার কারণ হচ্ছে আমরা বাঙালিরা অনেক সময় যখন একটা জিনিস বলি, মানে সেই জিনিসকে তাকে যথার্থভাবে স্থাপন করা দরকার। যেমন উনিও বলেছেন যে গাছের প্রাণ আছে, এটা প্রমাণ করেছে। গাছের প্রাণ যে আছে এটা তো প্রমাণিত। গাছ তো একটি মানে সে বীজ থেকে হচ্ছে, সে তো প্রাণ না থাকলে কি এটা সম্ভব নাকি? কিন্তু উনি স্পেসিফিক কাজ করে গেছেন, সেটাতে আমাদের জোর দেওয়া দরকার। যেমন আমার যেটা মনে হয় যে IEEE যেটা বলেছে এটা মাইল ফলক হিসাবে নির্ধারণ করেছেন। উনি যে রেডিওর পিতা সেটা আমার মনে হয় না বলেছেন, সেটা এটুকু আমি বলে নিচ্ছি। এখানে কেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। রেডিওর ব্যাপারে আমি একটু পিছন থেকে শুরু করি। অলিভার লজ নামে এক বিজ্ঞানী ছিলেন ইংল্যান্ডে। উনি হার্টসের আমাদের ডক্টর হেনরিক হার্টসের কথা বলেছেন। হেনরিক হার্টসের যে সেট আপ, সেই সেট আপ দেখে অনুপ্রাণিত হয়ে উনি তখন ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কেমব্রিজে এবং অক্সফোর্ডে উনি বক্তৃতা দেন এবং সেট আপটা করতে চেষ্টা করেন। হার্টসের যে ওয়েভলেংথ ছিল সেটা আরো বড় ওয়েভলেংথ ছিল, নট মাইক্রো মিলিমিটার ওয়েভলেংথ, যেটা মাইক্রোওয়েভ ওয়েভলেংথ যেটা ডক্টর জগৎ বলেছেন মধ্যে। তো যে জিনিসটা, কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে, খালি বেতার শুধু নয়, আমি একটু যদি বলে নিই, সেটা হচ্ছে মার্কনির সঙ্গে তার কি সম্পর্ক। উনি একটা হচ্ছে বেতার আপনি সৃষ্টি করবেন তরঙ্গ, আর একটা হচ্ছে গ্রাহক থাকতে হবে। দুটোই খুব কঠিন জিনিস। তো যেটা সৃষ্টি করা হচ্ছে সেটা স্পার্ক দিয়ে সৃষ্টি করা হচ্ছে, অর্থাৎ আমাদের দুটো ইলেকট্রন মনে করেন আছেন, সেখানে আপনি খুব উচ্চ শক্তি সম্পন্ন, উচ্চ বিভবের পোটেনশিয়ালের আপনি যদি সৃষ্টি করেন, সেখানে স্পার্ক সৃষ্টি হবে, ওইটার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হবে। এবং এখানে যদি আপনি এসি কারেন্টটা তৈরি করতে পারেন, তাহলে মোটামুটি ভাবে এটা একটা ওয়েভ সৃষ্টি হবে। এবং ওয়েভটা উনি 5 মিলিমিটার ওয়েভ সৃষ্টি করতে পেরেছেন মাইক্রোওয়েভ। আরেকটা হচ্ছে গ্রাহক যন্ত্র। এই গ্রাহক যন্ত্রই হলো জগদীশ বসুর বিশেষ কৃতিত্ব, কারণ উনি একটা জিনিস করেছেন, এটাকে বলা হয় কোহেরার। কোহেরার হচ্ছে মূলত আপনি যে গ্রাহক যন্ত্রের মধ্যে একটা ক্যাপসুল মতো থাকবে, এটা এখন আমরা ব্যবহার করি না, আমাদের এখন তো ভ্যাকুয়াম টিউব থেকে ট্রানজিস্টর বিভিন্ন জিনিস চলে এসেছে। তো সেখানে সাধারণত কোনো মেটাল পার্টিকেল থাকতো বা ইত্যাদি, যখন তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড যেত, সেই মেটাল পার্টিকেলগুলি আবদ্ধ হয়ে যেত, এবং ইলেকট্রিক ফিল্ড চলে গেলে সেগুলো আবার ধীরে ধীরে এটা অনাবদ্ধ হয়ে যেত। অ্যাকচুয়ালি এখানে ইট গোজ ব্যাক টু যেটা আমাদের অধ্যাপক মঞ্জুর হোসেন বলছিলেন যে ওনার যে একটা একক দার্শনিক চিন্তা ছিল, এখানে কিন্তু যেহেতু এটা স্ট্রেস বা ফেটিক, মানে যদি বেশি ব্যবহার করা হয় তারপর এটা কাজ করতো না, ইট ওয়াজ লাইক এ ফেটিক। তো তখন আপনাকে আবার স্পেশাল একটা টোকা দিতে হবে, টোকা দিলে আবার পার্টিকেলগুলি ছড়িয়ে যাবে।
আবার যখন আপনি বৈদ্যুতিক তড়িৎচুম্বকীয় তরঙ্গ যাবে আবার সেটা আটকে যাবে। সো এটাই উনি একবার ফেটিক হিসেবে ব্যবহার করেছেন। উনি লিখেছেন, ওনার যে অব্যক্ত গ্রন্থে আছে, এই বিষয়ে খুব ইন্টারেস্টিং জিনিস আছে, পরে যদি আমরা সুযোগ হয় আমরা বলবো। তা আমি যেটা বলছিলাম, ওই কোহেরেটটা যে উনি করেছিলেন, এটা হচ্ছে মার্কারি, পারদ এবং আয়রন, লোহার মিশ্রণে, সাথে একটা তেলের মাঝখানে একটা তেলের একটা আবরণ ছিল। এটা হচ্ছে ওনার একটা বড় আবিষ্কার। এখন মার্কনির সঙ্গে যে যোগসূত্র, মার্কনি এই ধরনের কোহেরারই ব্যবহার করেছিলেন তার গ্রাহক যন্ত্রে। তো এখন এটা নানা মিথ আছে এই নিয়ে, যে জগদীশচন্দ্র যে হোটেলে ছিলেন সেখান থেকে কোহেরার চুরি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, আমাদের একটা ভুল ধারণা, উনি কিন্তু, আমাকে যদি একটা মিনিট সময় দেন, আমি এটা অব্যক্ততে ওনার নিজের একটা লেখা আছে, লেখাতে উনি লিখছেন, দেখুন এটা উনি লিখছেন, অদৃশ্য আলোক ইট পাটকেল ঘর বাড়ি ভেদ করিয়া অনায়াসে চলিয়া যায় ইত্যাদি। তারপর উনি 1895 সালে উনি যে পরীক্ষা প্রদর্শন করেছিলেন, যে দূর থেকে একটা জিনিসে কলিং বেল বাজানো ইত্যাদি, দূর থেকে সেটা 1995 সালে কলকাতার টাউন হলে এই সময় বিবিধ পরীক্ষা প্রদর্শন করিয়াছিলাম। বাংলা লেফটেন্যান্ট গভর্নর স্যার উইলিয়াম ম্যাকেনজি উপস্থিত ছিলেন। 2টি কক্ষ ভেদ করিয়া 3য় কক্ষে নানা প্রকার তোলপাড় করিয়াছিল, লোহার গোলা বারুদ পুড়াইয়া দিল। তারপর উনি লিখছেন, দেখুন লেখা আছে, 1907 সালে মার্কনি তারহীন সংবাদ প্রেরণ করিবার প্যাটেন্ট গ্রহণ করেন। তাহার অত্যদ্ভুত অধ্যবসায় ও বিজ্ঞানের ব্যবহারিক উন্নতি সাধনে কৃতিত্বের দ্বারা পৃথিবীতে এক নতুন যুগ প্রবর্তিত হইয়াছে। অর্থাৎ জগদীশ বোস কিন্তু মার্কনি সম্পর্কে কোনো ধরনের ঈর্ষা কিংবা আমার জিনিস উনি নিয়ে গেছেন এই নিয়ে কোনো কিছু বলেননি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং আমার মনে হয় জগদীশচন্দ্রকে বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এর থেকে বড় কিছু হতে পারে না, যে ওনার যে উদারতা। উনি তো প্যাটেন্ট করেননি কোনো কিছু, উনি একটা জিনিস প্যাটেন্ট করেছিলেন, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস। আমরা যে এখন সেমিকন্ডাক্টর ডিভাইস ব্যবহার করছি, তার শুরুটা হয়েছিল, উনি যেমন ডক্টর জগৎ যেমন বলেছিলেন মাইক্রোওয়েভ রেডিয়েশন, সেমিকন্ডাক্টর ডিভাইসের যে ধরনের এই কারেন্ট ভার্সেস ভোল্টেজ যে গ্রাফ, উনি দুটো মেটাল কন্ট্যাক্ট ওনার ইয়েতে ব্যবহার করেছিলেন, কি বলে যে গ্রাহক যন্ত্রে, সেটা উনি আবার খুব সুচারুভাবে আইভি কার্ভ দিয়ে গেছেন, প্রথম আইভি কার্ভ। মানে এটা এখন আপনারা যদি ইলেকট্রিসিটি সবাই আইভি কার্ভ নিয়ে জানে প্রথম। এবং ওনাকে এই পরবর্তীকালে ট্রানজিস্টার নিয়ে যারা কাজ করেছেন, নোবেল বিজয়ী যারা কাজ করেছেন, বার্ডিন থেকে আরম্ভ করে সবাই ওনাকে এইটার ফাদার হিসাবে নির্ধারণ করে। আমি সেই জিনিসটা বলতে চাইছিলাম, যে রেডিও হিসাবে যত না আমরা তাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, ওনার অ্যাকচুয়ালি অবদান আরো সূক্ষ্মভাবে বিশাল, যেটা 100 বছর পরে আমরা এখন বুঝতে পারছি। একটা হচ্ছে গিয়ে আমি যেটা বললাম, আপনার প্রিজম দিয়ে দুটো প্রিজমের ইয়েতে, দিস ইজ কাইন্ড অফ, এটা কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে যুক্ত, আপনার তথ্য বা ইয়ে করা সেমিকন্ডাক্টর ডিভাইস। আর পোলারাইজেশনের উপর ওনার খুব সাংঘাতিকভাবে অরিজিনাল কাজ ছিল। এবং এটা খুব দুঃখের বিষয় বলতে হবে, যে উনি যখন প্ল্যান ফিজিওলজিতে চলে গেলেন, উনি এই কাজটা চালালেন না। উনি যদি করতেন তাহলে পোলারাইজেশনের উপরে ওনার বিরাট বিরাট কাজ হতে পারতো। এবং আমি যখন অব্যক্ত বইটা পড়ছিলাম, ওখানে খুব ইন্টারেস্টিং কথা আছে, যে পোলারাইজেশনে উনি, মানে যখন আপনার প্রেরণ করেন বিদ্যুৎ তরঙ্গটা, সেটার ইলেকট্রিক ফিল্ডটা এরকম হতে পারে, এরকম হতে পারে, বিভিন্ন হতে পারে। তো উনি ব্যবহার করেছিলেন যেমন ব্র্যাডশ টাইম টেবিল ইংল্যান্ডে। তো এটা মজার একটা ব্যাপার হচ্ছে, যে উনি যখন দেখাচ্ছিলেন ব্র্যাডশ টাইম টেবিলে, উনি মেটাল প্লেট বসিয়ে, আপনি যদি মেটাল প্লেটগুলোকে এভাবে রাখেন তাহলে চলে যাবে তরঙ্গ, কিন্তু এভাবে যদি পারপেন্ডিকুলার রাখেন তরঙ্গ যেতে পারবে না। ধরুন একটা পোলারাইজেশনের ব্যাপার। তো ওটা উনি দেখাচ্ছিলেন যে তরঙ্গ যাচ্ছে না ব্র্যাডশ দিয়ে, আবার যখন এরকম করছেন তরঙ্গ যাচ্ছে, তখন সবাই হেসে উঠেছে যে ব্র্যাডশর মধ্যে দিয়ে তরঙ্গ চলে গেছে। বলে কি ব্যাপার? বলে যে ব্র্যাডশ টাইম টেবিলটা এতই একটা, মানে সেখানে 10,000 আপনার ট্রেনের আপনার ইয়ে থাকে, আর আগমন বার্তা, নির্গমন বার্তা ইত্যাদি, কেউ সেটা বুঝে উঠতে পারে না। বলে যে তোমার আলো একমাত্র ব্র্যাডশ টাইম টেবিলকে আলোকিত করেছে, তার মুখ ভেদ করে চলে গেছে, সেই জন্য তবে সবাই হেসেছে। এটা উনি আবার অব্যক্ততে লিখেছেন। আবার উনি ফ্রান্সে যে ফ্রান্সের রমণী, মানে ফ্রান্সের মহিলাদের চুল দিয়ে এরকম টুইস্ট করে পোলারাইজার করেছেন। তারপর আবার লিখছেন যে জার্মানিতে গিয়ে এটা আমি করতে পারি না, কারণ জার্মানির রমণীদের চুল এরকম নরম নমনীয় না, সেই জন্য আমি আর ওদের সেটা বলিনি।
অনেক, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার পরে ফিরে আসবো। একটু ডক্টর মঞ্জুর হোসেনের কাছে আসি। এই ডক্টর দীপেন ভট্টাচার্য যেটি বলছিলেন অব্যক্তর কথা। আমরা যদি দেখি যে অব্যক্ত প্রকাশিত হয়েছে ১৯২১ সালে। এর আগে কিন্তু লেখাগুলো বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু অব্যক্তর ভেতরে তার গবেষণা যে উম যথেষ্ট অ পায়নি, স্বীকৃতি পায়নি, তা নিয়ে তো তার মনোবেদনারও প্রকাশ আছে, তাই না? আছে। মনোবেদনা কিন্তু রয়েছে। তিনি মার্কনিকে স্বীকার করছেন। মার্কনি ১৯০৭ সালে মানে অক্লান্ত পরিশ্রম করে কাজটি করেছেন। কিন্তু তার যে নিজের কাজ যে যথেষ্ট পরিমাণে স্বীকৃতি পেল না, তাই নিয়ে আমার তার কিন্তু মনে হয় এটা প্ল্যান্ট ফিজিওলজিতে ওনার মনোবেদনাটা বেশি ছিল। আচ্ছা, হুম, আচ্ছা ঠিক আছে। ডক্টর আচ্ছা, মঞ্জুর হোসেন আপনি যদি আমাদেরকে এবার আরেকটু বলেন যে এই যে আপনি বলছিলেন যে ডক্টর জগদীশচন্দ্র বসুর যে দর্শনের জায়গাটা, সেই জায়গাটা আরেকটু আলোকপাত করলে আমার মনে হয় যে আমাদের দর্শকদের জন্য আরেকটু সুবিধা হবে। হ্যাঁ, আমি এইখানে এ এ একটু আগে দীপেনদা যেটা বললেন আরকি, সেটা উনার সাথে আমি একমত। অব্যক্ততে উনি যেটা বলার চেষ্টা করেছেন। অ্যাকচুয়ালি উনার মনের মধ্যে কিন্তু কোনো খেদ ছিল না। উনি কাউকে ব্লেম দেয়নি। উনি অনেক সময় তার এই সমস্ত আবিষ্কার নিয়ে অনেক harsh criticism হয়েছে। সেগুলো নিয়ে তার রিঅ্যাকশন প্রকাশের ডকুমেন্টেশন আছে। কিন্তু মার্কনির আবিষ্কার বা এগুলো নিয়ে কিন্তু উনি কখনো খেদের কথা বলেননি। আমি যেভাবে বিষয়টা বুঝি, এটা আমি বুঝবো বলব না। যেভাবে এ জগদীশচন্দ্র বসু সম্পর্কে যারা লিখেছেন, তাদের যে ধারণা, তাদের সাথে আমি সহমত পোষণ করি এইভাবেই যে এটা ছিলেন যে বসুর যে মাইন্ড সেটআপ, সেই জায়গাটায় কিন্তু এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। কারণ জগদীশচন্দ্র বসু প্যাটেন্ট করতে উনি চাইতেন না। ১৮৯৬ সালে যখন মার্কনির প্যাটেন্ট হলো, তার ১৮৯৫ সালেই কিন্তু ওই কাজটি জগদীশচন্দ্র বসু করেছিলেন এবং রয়্যাল সোসাইটি থেকে তাকে বলা হয়েছিল যে, "তোমার এটা প্যাটেন্ট করো।" উনি আজীবন মনে করতেন যে বিজ্ঞান এটা পাবলিক প্রপার্টি। এটা নিয়ে ব্যবসা করাটা বা ব্যবসায়িক মহলে ঢুকে যাওয়াটা উনার ওই যে তার যে দার্শনিক অ্যা মানে সবকিছুতে সমতা, সেই জায়গা থেকেই হয়তো উনি প্যাটেন্ট করতে রাজি ছিলেন। এই জায়গাটা আমার একটু প্রশ্ন আছে ডক্টর মঞ্জুর হোসেন। এই যে আপনি বললেন যে তিনি পেটেন্ট করতে রাজি হননি বা আগ্রহী তিনি ছিলেন না। ব্যাপারটা কি এমন হতে পারে যে সেই সময় যারা ভারতবর্ষীয় মানুষ আমরা পেটেন্ট ব্যাপারটাতে অত বেশি এম অবহিত ছিলাম না। এটি যে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি আবশ্যক জিনিস, সেটি আমরা বুঝতাম না বলে কি ব্যাপারটা ঘটেছিল? আমি এমন কি হতে কিন্তু পারে? আ এই বিষয়টা একমত পোষণ করি না। কারণ উনি প্যাটেন্ট বিষয়টা বুঝতেন। কারণ উনি যখন তার বোস ইনস্টিটিউট উদ্বোধন করেন এবং সেই অনুষ্ঠানে যে উনি ভাষণটা দিয়েছিলেন, সেখানে কিন্তু একবার দ্ব্যর্থহীনভাবে উনি ডিক্লেয়ার করেছিলেন যে বোস ইনস্টিটিউট থেকে যে আবিষ্কারগুলো হবে, সে আবিষ্কারগুলো পাবলিক প্রপার্টি হবে। তার কোনো আবিষ্কারই সেগুলো কখনো প্যাটেন্ট হবে না। তাহলে উনি প্যাটেন্ট বিষয়টা বুঝতেন। কিন্তু তার যে দৃষ্টিভঙ্গি, যে বিজ্ঞানের এই আবিষ্কারগুলো নিয়ে যে ব্যবসা করা বা কোঠারি স্বার্থের দিকে টেনে নিয়ে যাওয়া, এই জিনিসটা উনি পছন্দ করতেন না। না কিন্তু এখানে এটা আরেকটি প্রশ্ন আমার আছে। যেমন উনি যখন ইংল্যান্ডে তার গবেষণার কথাগুলো মানে অন্য বিজ্ঞানীদের সামনে দেখালেন, তখন তো উনার বুঝে ফেলা দরকার ছিল যে তিনি যেটি আবিষ্কার করেছেন সেটি তার স্বীকৃতিতে আসার আগে তিনি যদি অন্যদেরকে দেখিয়ে ফেলেন, তাহলে তো সেটি মানে অন্যের কৃতিত্বে চলে যেতে পারে। উনি তো ভারতবর্ষে ফিরে আসবেন। আন্তর্জাতিক মহলে অন্য কোনো বিজ্ঞানী সেই জ্ঞানকে ব্যবহার করে একটু এগিয়ে যেতে পারে। এমনটি কি তার তখন মনে হয়নি? আসলে উনার মনে হয়নি। কারণ উনি এটা এটা তার এই গবেষণা চুরি করে অন্য কাজে লাগাবে বা কেউ ব্যবসায়িক কাজে লাগাবে, এই কথাগুলো উনি ভাবেননি। উনি ভেবেছে যে উনি গবেষণা করেছেন এটা সবারই জানা উচিত। এবং তার এই গবেষণার সবাই প্রশংসা করেছে। আপনারা হয়তো জানেন যে জগদীশচন্দ্র বসু মার্কনির সাথে দেখা করেছিলেন। তার সাথে আলোচনাও করেছিলেন। হুম। সেটা তার কি বলে মহানুভবতার পরিচয় না? হুম, হুম। উনি অনেকে বলে থাকে যে জগদীশচন্দ্র বসুর যে ডায়েরি, পার্সোনাল ডায়েরি থেকে
ওই যে রিসিভারের কথা যেটা বললেন দাদা এক্ষুনি, সেই রিসিভারের নকশাটা উনি মার্কনি চুরি করেছিল। কারণ মার্কনি ১ম এ যে প্যাটেন্ট সাবমিট করেছিল সেটা অ্যাকসেপ্টেড হয়নি। পরের বার হয়েছিল বিকজ সেই রিসিভারটা অনেকে বলে থাকে। আমার মনে হয় উনি চুরি করেন। আমার ধারণা উনি জগদীশচন্দ্র বসু মার্কনিকে বলেছিলেন যে এই রিসিভারের এই কনস্ট্রাকশন। আচ্ছা, কারণ এখানে উনি আরেক যদি আমি ব্যবসায়িক প্রশ্ন দৃষ্টিভঙ্গিতে করি, দেখেন। এই যে মার্কনির সাথে জগদীশচন্দ্র বসু যে দেখা হয়েছিল, সেটি কি মার্কনি ১৯০৭ সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে? না, না এটা আগে সেই ওই হ্যাঁ, ১৮৯৬ সনে যখন হ্যাঁ, প্রথম হ্যাঁ, তার মানে তখন হচ্ছে যে তখনও কিন্তু উনি বুঝতে পারেননি যে আসলে মার্কনি এত উচ্চ জায়গায় চলে যাবেন এই একই জ্ঞান নিয়ে। আমি যদি সেটা চুরির জ্ঞান নাও বলি। হ্যাঁ। মানে আপনি একটা জিনিস আবিষ্কার করছেন, ওই একই জিনিস কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে আরেকজনও আবিষ্কার করে ফেলতে পারেন। এটি পৃথিবীতে একেবারে যে ঘটে না তা তো নয়। সুব্রতদা, আমি যেটা মনে হয় এটা আমরা হ্যাঁ, বলুন। যেভাবে ভাবছি জগদীশচন্দ্র ভাই ভাবেননি, এবং আচ্ছা। এটা যে চলেও গেছে শেষ পর্যন্ত, হুম, উনি আমরা এটা নিয়ে যেরকম ভাবে আক্ষেপ করি, হুম, আমার ধারণা যে যেটা আমার মনে হয় মঞ্জুর ভাই বলার চেষ্টা করছেন যে ওনার ফিলসফিটাই ছিল এরকম। হুম, এরকম। And এক্সাক্টলি এবং তার মার্কনি সেটা নিয়ে যখন পৃথিবীর বুকে ব্যবসায়িকভাবেই হোক, সেটা তো শেষ পর্যন্ত কাজে লেগেছে মানবের। হুম। আমার মনে হয় এই ধরনের ওনার একটা দার্শনিক ছিল, বিন্দু অনেক ছিল। অনেক ধন্যবাদ। আমি একটু ডক্টর জগৎময় দাসের কাছে আসি। ডক্টর জগৎময়, আপনাকে যদি বলি যে এই যে মার্কনিকে আমরা যে আজকে জানছি যে তিনি একজন বিজ্ঞানী, তিনি জগদীশচন্দ্র বসুকে তিনি একজন বিজ্ঞানী, তিনি অনেক আবিষ্কার করেছেন। আমরা প্রধানত তার আবিষ্কারকে দেখি পদার্থবিদ্যার ক্ষেত্রে, আরেকটা দেখি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে। আমরা যদি পদার্থবিদ্যার ক্ষেত্রে দেখি তাইলে দেখতে পাই যে ধরুন এই যে যেই কথাটি দীপেন ভট্টাচার্য বলছিলেন যে তারহীন প্রযুক্তির কথা, এবং যেটা দিয়ে পরবর্তীকালে এই যে আজকে যে ওয়াইফাই, ব্লুটুথ, এই যে ইন্টারনেট, ল্যাপটপ ইউজ করা, মোবাইল ফোন ইউজ করা, একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইলে কানেকশন, এগুলোর মূল মানে সূত্র কিন্তু সেই ডক্টর জগদীশচন্দ্র বসুর কাছে রয়ে গিয়েছিল। এবং আরো একটা যে বিষয় সেটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানে আমরা দেখেছি যে যেটি ডক্টর মঞ্জুর হোসেন বলছিলেন যে আসলে গাছের প্রাণ ব্যাপারটা তা না, মানে গাছ যে বৃদ্ধি পায়, যেটির মানে ওই যন্ত্রটির নাম ছিল ক্রেস্কোগ্রাফ। হ্যাঁ, ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ, হ্যাঁ, এবং এবং এই সমস্ত বিজ্ঞানের আবিষ্কারের জায়গাগুলোর কোন জায়গাতে আপনার নিজের মনে হয় আপনি একজন বিজ্ঞানী হিসেবে যে জগদীশচন্দ্র সত্যি অনেক সফল একজন মানে বিজ্ঞান আবিষ্কারক হয়ে উঠেছিলেন? মানে কোন জায়গাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? এখানে একটা চমৎকার বিষয়। জগদীশচন্দ্র বসুর যে আবিষ্কারগুলা উনি করেছেন, কোনটাকে আপনি খাটো করে দেখতে পারবেন না। প্রতিটাই হচ্ছে অনেক বড় আবিষ্কার। এবং যে জিনিসটা আসলে আমাদের ক্ষেত্রে আমরা যখন বিজ্ঞান নিয়ে গবেষণা করি, আমরা যা দেখি, বিজ্ঞান একটা ধাপের উপর থেকে আমরা আরেকটা ধাপে নিয়ে যাই। সাধারণত সেটা। একটু চেঞ্জ করে আমরা আরেকটু এটাকে এগিয়ে নিয়ে যাই। বিজ্ঞান হঠাৎ করে আসলে পড়ে যায় না কোথাও থেকে। তো সেটা হচ্ছে আসল বিষয়। যেমন ধরেন উদ্ভিদের প্রাণের কথা যদি বলেন আপনি, জগদীশচন্দ্র বসুর আ অনেক আগেই ম্যান্ডেল সে আপনার জেনেটিক থিওরি দিয়ে গিয়েছিলেন উদ্ভিদ নিয়ে। তো সেখানে যদি প্রাণ যদি না থাকে তাহলে ম্যান্ডেল সেই থিওরি দিতে পারতেন না। প্লাস হচ্ছে আপনার জগদীশচন্দ্র বসুরই একজন শিক্ষক, ওনার নাম হচ্ছে ফ্রান্সিস ডারউইন। যিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত চার্লস ডারউইনের ছেলে। আচ্ছা। চার্লস ডারউইন সবাই জানেন যে উনার থিওরি অফ ইভলিউশন এর জন্য উনি বিখ্যাত। হ্যাঁ। উনার ছেলে, উনি নিজেও তখন কিন্তু প্লান্ট নিয়ে, ফ্রান্সিস ডারউইন প্লান্ট নিয়ে প্রচুর উনার গবেষণা আছে। উনার পাবলিকেশনস আছে মুভমেন্ট অফ প্লান্টস। তো জগদীশচন্দ্র বসু একই সময়ে উনার সেই প্লান্ট নিয়ে উনার কাজগুলো ছিল। উনি দেখিয়েছেন যেটা মঞ্জুর ভাই যেটা বলেছেন, উনি আসলে দেখাচ্ছিলেন যে প্লান্ট, মেটাল হয়তো সবকিছুই একটা রেসপন্স করে। যদি পরবর্তীতে আমরা জানি মেটালের রেসপন্স এটা একটু ডিফারেন্ট থিংস, বাট প্লান্টের রেসপন্স করে পুরোপুরি ভাবে। যেমন কথিত আছে যে উনি দেখেছিলেন যে প্লান্টকে যদি পয়জন দেয়
তাহলে প্লান্টটা ইমিডিয়েটলি মরে যায়। তো স্টোরিটা হচ্ছে উনি সেই ঘটনাটুকু পাবলিক প্লেসে সবাইকে দেখাইতে চেয়েছিলেন। তো সেখানে উনি সেই ইনজেকশনটা নিয়ে প্লান্টকে দিলেন। প্লান্টটা ইমিডিয়েট আসলে মরে যাওয়ার কথা, কিন্তু প্লান্টটা কিন্তু মারা যায়নি। তো সবাই তো মানে খুব আশ্চর্য হয়ে গিয়েছেন। উনি নিজেও একটু কনফিউজড, কিন্তু উনার কাজ, উনি যে কাজ করেছেন উনি সেটার প্রতি ছিলেন সাংঘাতিক কনফিডেন্ট। উনি জানেন আমি এটা করেছি, এখানে কোনো ছল চাতুরি নেই। যা দেখেছি, যা করেছি সেখানে কোনো ত্রুটি নেই। উনি ইনজেকশনটা নিয়ে বলছেন, ঠিক আছে আমি তাহলে ইনজেকশনটা আমার নিজের গায়ে ব্যবহার করে দেখি আমার কি হয়। প্লান্টের যদি কিছু না হয়ে থাকে ইনজেকশনে আমারও কিছু হবে না। তখন দর্শক থেকে একজন উঠে এসে বললেন, আপনার সেটা করতে হবে না, আমি আসলে সলিউশনটাকে সরিয়ে সেখানে পানি ভরে রেখে দিয়েছিলাম। তো আচ্ছা। ওনার যে কাজের প্রতি যে ওনার একটা নিষ্ঠা এবং ওনার যে কনফিডেন্স, সেটা হচ্ছে মানে সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্লাস হচ্ছে ওনার যে আবিষ্কার, ধরেন ব্যথার যেটা দীপেন্দা যেটা বলছেন, উনি মাইক্রোওয়েভ তৈরি করেছেন, সেটা অলমোস্ট 1 কিলোমিটার দূরে সেটাকে আবার ধরে দেখিয়েছেন বা বেল রিং করেছেন। সেগুলো আপনার ব্যথার তরঙ্গ। সো ব্যথার তরঙ্গে ওনার অবদান নিঃসন্দেহে আছে এবং সেটা অপরিসীম। কিন্তু মঞ্জুর ভাই যেটা বলছেন যে উনি আসলে প্যাটেন্ট করতে কখনো আগ্রহী ছিলেন না। ওনার কথা হচ্ছে যে বিজ্ঞান থাকবে উন্মুক্ত, সবাই সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই কাজটুকু উনি কিন্তু মার্কনি করার প্রায় বছর 2-1 আগেই উনি করে দেখিয়েছিলেন। যেটা আপনি বলছেন, সুব্রত যেটা বলছেন যে ওয়াইফাই এর মূল বেসিস হচ্ছে সেটা। এবং উনি সেটা চিন্তা করেছিলেন এইভাবে যে লাইট সেটা একটা তরঙ্গ, আলো। আলোক যদি কোনো মাধ্যম ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও তার ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। সেখান থেকেই উনি আগ্রহান্বিত হয়ে ওনার এক্সপেরিমেন্ট গুলা করেছিলেন এবং সেখানে উনি সফল নিঃসন্দেহে। যদিও পেটেন্টের ক্ষেত্রে উনি পেটেন্টে যান নাই। মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো যেটা আমি লক্ষ্য করলাম, রেডিওর পেটেন্ট কিন্তু প্রথম ফাইল করেছিলেন টেসলা। বুঝছেন? এটা হয়তো অনেকেই আমরা খেয়াল করি নাই। উনি 1900 সালের রেডিও পেটেন্ট ফাইল করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যেটা ওই মঞ্জুর ভাই বলছেন যে মার্কনি করার পর পেটেন্টটা উনি পাননি। কারণ সেখানে একটা কনফ্লিক্ট ছিল যে টেসলার পেটেন্ট অলরেডি আছে। কিন্তু পরে দেখা গেল যে সেইখানে অবদানটা হচ্ছে আসলে মার্কনির বেশি টেসলা থেকে। সো মার্কনির প্যাটেন্টটাকে অ্যাপ্রুভ করা হলো এবং মার্কনি যেহেতু উনি মানে পোস্ট অফিসের জন্য টেলিগ্রাফ তৈরি করার জন্য ওনারা রিসার্চটা করছিলেন যে রিসিভার তৈরি করবেন, সো সেটা দিয়ে কালেক্ট করবেন আপনার ওয়েবটাকে বা তথ্যটাকে, যেখানে আপনার জগদীশচন্দ্র বসুর সেই ইন্টারেস্টটুকু ছিল না। ওনার ইন্টারেস্টটা ছিল পুরোপুরি মানে সায়েন্সের মধ্যে। পরবর্তীতে উনি সেই জিনিসগুলা দিয়ে প্লান্টের উপরে প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন, দেখেছেন যে প্লান্টের আপনার নিউরোলজি আছে, সুখ আছে, দুঃখ আছে। ইভেন তারা এখন আধুনিক বিজ্ঞান যেমন বলে যে প্লান্ট নাকি একে অন্যের সাথে কথাও বলতে পারে। কথা বলতে মানে হচ্ছে তারা তথ্য আদান প্রদান করতে পারে। এক জায়গায় যখন একাধিক প্লান্টকে, মঞ্জুর ভাই তো ভালো বলতে পারে, উনি যেহেতু বটানির মানুষ, আমি তো জাস্ট পড়ে জানা। প্লান্ট এক জায়গাতে যদি একাধিক প্লান্টকে আমরা যখন মানে রোপণ করি, একটা প্লান্টের শিকড় আরেকটা প্লান্টের শিকড়কে চিনতে পারে। সে জানে এটা আমার শিকড় না বা এটা আমার জাতির প্লান্টের শিকড়। সেগুলো মানে সাংঘাতিক চমৎকার বিষয় কিন্তু। এবং অনেক সেভাবে এবং ধন্যবাদ। প্লান্ট হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর জগৎকুমার। ঠিক আছে, না, হ্যাঁ। আপনি অনেকগুলো খুব ভালো জায়গায় ইঙ্গিত করছিলেন। এই যে এ এর অনেক কিছু আমাদের ঠিক জানা ছিল না। যেমন এই যে পেটেন্টের ব্যাপারে বললেন, অন্যান্য বিষয়গুলোতে বললেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবার পরে ফিরে আসব। তার আগে আমরা একটু কাজ করি, কয়েকজন দর্শকের একটু মতামত একটু পড়ে নিই। আমাদের অনেক বন্ধু আজকে অনুষ্ঠান দেখছেন। যেমন আমি দেখতে পাচ্ছি যে অধ্যাপক অরুণ ভৌমিক, ইউনুস শেখ, ইউসুফ শেখ, কবি সিরাজ ইকবাল, মোহাম্মদ মাহবুব রাব্বানী, তারা অনুষ্ঠান দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং মন্তব্য করেছেন। ননী গোপাল তিনি মন্তব্য করেছেন, তিনি আমাদের টরন্টোর একজন লেখক, বলেছেন উদ্ভিদজ তাপ, শীত, আলো, শব্দ, অন্যান্য
অনেক বাহ্যিক উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে সেই কথা বোস প্রমাণ করে দেখিয়েছেন। শব্দ কিভাবে উদ্ভিদকে প্রভাবিত করে, যাদের বাড়িতে মানি প্ল্যান্ট আছে পরীক্ষা করে দেখতে পারেন। মানি প্ল্যান্ট যে রুমে, সেখানে সারাদিন মিউজিক বাজিয়ে রাখুন, দেখতে পাবেন প্লান্ট লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বা ভালো কথা, আমরা জানলাম। আমাদের আরেক গবেষক বন্ধু সুজিত কুসুম পাল তিনি লিখেছেন, তিনি ডক্টর মঞ্জুর হোসেন সম্পর্কে বেশি ওয়াকিবহাল বলে আমার মনে হয়েছে। আমি এগুলো জানতাম, আজকে উল্লেখ করিনি শুরুতে। তিনি জানিয়ে দিয়েছেন যে ডক্টর মঞ্জুর হোসেনের আরেকটি পরিচয় এনআরবি কর্তৃপক্ষের নজরে আনতে চাই। তিনি রাজশাহীর আলো আশা স্কুলের প্রতিষ্ঠাতা। 90-এর দশকে জাপান থেকে পিএইচডি শেষ করে ফিরে 1995 সালে সমাজের অবহেলিত শিশুদের জন্য তিনি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন ডক্টর মঞ্জুর হোসেন। এবং সুজিত কুসুম পাল আরো জানিয়েছেন, জাপানি সহযোগিতায় আলো আশা স্কুলটি একটি রোটারি প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করে 1995 সালে, এবং আরো অনেক কথা তিনি বলেছেন। 26 বছর পরে সুজিত কুসুম পাল আপনাকে দেখছেন, সেটা তার ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে যে সুজিত কুসুম পাল অনুষ্ঠান দেখছেন। অধ্যাপক অরুণ ভৌমিক তিনি আলোচনা ভালো লাগছে বলে জানিয়েছেন। সিরাজ ইকবাল তিনি জানিয়েছেন যে আমার পরিচয় হয় বাল্য শিক্ষা থেকে। আমার দাদির বাল্য শিক্ষা মুখস্থ ছিল, বলতেন মা ওই বাড়িটি কার, ওই বাড়িটি জগদীশ বাবুর। ও আচ্ছা, বুঝতে পারছি। আমরা তিনি হচ্ছেন আমাদের রাড়িখাল এলাকার মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে কবি সিরাজ ইকবাল, আপনি অনুষ্ঠান দেখছেন। মিশিগান থেকে আমাদের আরেক বন্ধু চিনু মৃধা তিনি দেখছেন এবং তিনি জানিয়েছেন আই এম ফ্রম দ্য সেম এরিয়া। আমাদের ডাক্তার এবং শিল্পী বন্ধু আশিস দাস তিনি জানিয়েছেন আলোচনা ক্রমশ প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে উঠছে। সবাইকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমাদের বিশিষ্ট উপস্থাপক সৃজিত চৌধুরী তিনি প্রশংসা করেছেন আমাদের। আরো অনেক মন্তব্য আছে, আমরা ধীরে ধীরে মন্তব্য যাব। আমি একটুখানি ডক্টর দীপেন ভট্টাচার্যের কাছে আবার আসছি। আমি একটি মন্তব্য পড়ে শোনাতে চাই। বোসের সম্পর্কে বলতে গিয়ে নোবেল বিজয়ী স্যার নেভিল মট বলেন, জেসি বোস তার নিজের সময় থেকে আরো 60 বছর পরের চিন্তা ভাবনা করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি আজকের পি টাইপ ও এন টাইপ সেমি কন্ডাক্টরের দূরদর্শন করতে পেরেছিলেন সেই সময়ে। উল্লেখ করা যায় স্যার নেভিল মট 1977 সালে সলিড স্টেট ইলেকট্রনিক্সে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তার এই গবেষণার পেছনে বোসের গবেষণার বেশ প্রভাব ছিল। আমি ইচ্ছে করেই এই জায়গাটি খুঁজে বের করেছি এবং আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি একজন পদার্থবিদ, আপনার নিজের কি মনে হয় যে মানে জগদীশচন্দ্র বসুর তার যে আবিষ্কার, সেই আবিষ্কার সময়ের থেকে সত্যি সত্যি আসলে কতখানি এগিয়েছিল, কি মনে করেন আপনি? আমি আসলে আপনি খেয়াল করে দেখবেন এই প্রসঙ্গে কিন্তু বলেছি ইতিমধ্যে, কারণ ওনার যে সেমিকন্ডাক্টরের যে উনি কিন্তু 1901 সনে, আমরা প্যাটেন্ট নিয়ে এত কথা বলছি, উনি কিন্তু প্যাটেন্ট এটা করেছিলেন এবং সেমিকন্ডাক্টরের প্যাটেন্টটাই ওনার প্যাটেন্ট ছিল। সেটা কত সালে করলেন? 1901 সনে। তাহলে তিনি কেন বেতারের প্যাটেন্টটা করলেন? এটা করেছেন, এটার পিছনে একটা কারণ ছিল। এটা কোনো এক বন্ধু, আমি জানি না সে বন্ধুর নাম, উনি চাপে পড়ে করেছিলেন। আমেরিকান বন্ধু। আমেরিকান বন্ধু। হ্যাঁ, আমেরিকার বন্ধু, কিন্তু কি আমি সেটাই বলছি, আমেরিকার বন্ধু, কিন্তু এটা আমেরিকা থেকে করা হয়েছিল। কাজেই বন্ধু সাহায্য করেছিলেন এই প্যাটেন্টটা করতে এবং মূলত আমার মনে হয় বন্ধুরই কাজ সেই অর্থে। এবং স্বাভাবিকভাবে তখন সেমিকন্ডাক্টর কথাটা তো ব্যবহার নেই, কিন্তু এটা মূলত ওটা বলে গ্যালেনা অ্যাকচুয়ালি, ক্রিস্টাল বা এই জাতীয় জিনিস একটা। তো এটা দুটি মেটালের মোটামুটি কন্ট্যাক্ট এবং রেকটিফায়ার যেটা বলা হয়, আমরা ট্রানজিস্টরে জানি যে কারেন্ট একভাবে যায়, উল্টো দিক থেকে যায় না। পি এবং এন টাইপ বিভিন্ন জিনিস আছে সেমিকন্ডাক্টরে। তো সেই জিনিসটার উনি শুরু করেছিলেন, যেহেতু প্যাটেন্ট আছে সেই জন্য পরবর্তীকালে যে সমস্ত প্যাটেন্ট করা হয় তারা স্বাভাবিকভাবেই ওনার এই আবিষ্কার সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। কাজে সেই অর্থে আপনি যে উদ্ধৃতি দিয়েছেন আমাদের নোবেল বিজয়ী, উনি এই প্রসঙ্গে ওয়াকিবহাল থাকবেন। আমি সেই জন্যই বললাম যে খেয়াল আছে, আমি বলছিলাম যে কারেন্ট ভার্সেস যে ভোল্টেজের যে ওনার যে লেখা যে রয়্যাল প্রসিডিংস আছে, সেটা প্রথম
সেমিকন্ডাক্টর আইভি কার্ভ হচ্ছে প্রথম আইভি কার্ভ সেটা আর কি। কাজে সেই অর্থে উনি আসলেই 50 থেকে 60 বছর এগিয়ে ছিলেন, কারণ সেমিকন্ডাক্টর তো দ্বিতীয় মহাযুদ্ধের পরে এলো, তার আগে আসেনি সেভাবে। সো কাজ হচ্ছিল, কিন্তু আমি বলতে চাইছি যে ট্রানজিস্টর, আমরা তো ভ্যাকিউম টিউব ব্যবহার করছিলাম, কিন্তু ট্রানজিস্টর অর্থে আমরা যেটা বুঝি, ডায়োড অর্থে যেটা আমরা বুঝি, সেটা মূলত দ্বিতীয় মহাযুদ্ধের পরে এসেছে। কাজে সেটা একটা বড় কাজ, সেটা 1 নম্বর জিনিস এগিয়েছিলেন। সেই জন্য আমি বলছিলাম যে আসলে আমরা যখন রেডিও বলি, আমরা আসলে ওনার কাজটাকে খাটো করে দেখি, রেডিওর আবিষ্কর্তা বলে খাটো করে দেখি। আমাদের আলাদা আলাদা করে ফেলতে হবে এগুলো। সেমিকন্ডাক্টর বলেছেন, প্লাস আমি যে প্রিজম অ্যাটিনুয়েটর, দুটো প্রিজমের অ্যাটিনুয়েটর, এটা এখন আপনার রেডিও অ্যাস্ট্রোনমিতে ব্যবহার হচ্ছে। তারা বোসকে এবং কৃতিত্ব দিয়ে তারা এটা করছে। এটা হচ্ছে আরেকটা জিনিস। তারপরে আমি বলছি পোলারাইজার, বিভিন্ন জিনিস, এই যে পাঠ দিয়ে পোলারাইজার করা যায়, উনি যদি এই কাজটা, মানে আমি বলছি অনেক সময় আমরা নোবেল কিভাবে পাওয়া যায় পুরস্কার, আমার তো একটা ধারণা, উনি যদি পোলারাইজারের কাজটা, এই যে বিভিন্ন চুল দিয়ে পোলারাইজার করছেন, পাট দিয়ে পোলারাইজার করছেন, বিভিন্ন তেল দিয়ে পোলারাইজার করছেন, এই কাজটাই যদি উনি চালিয়ে যেতেন, তাহলে মানে এটার একটা বড় সম্ভাবনা ছিল। আমি নোবেল পুরস্কারের কথা বলছি না, আমরা সবসময় নোবেল দিয়ে জিনিস করি, সবাই নোবেল পায় না, কিন্তু স্টিভেন হকিংও নোবেল পায়নি, আমি বলছি আর কি। এবছর যদি বেঁচে থাকতেন পেতেন, কারণ উইথ পেনরোজ পেয়েছেন, পেনরোজের সাথে কাজ করছেন, এবছর বেঁচে থাকলে পেতেন, কিন্তু সেটা দিয়ে বিচার হচ্ছে না। আচ্ছা, এটা হলো এক ধরনের ব্যাপার। আমি একটু দর্শনের ব্যাপারে ফিরে আসি। আমার সবসময় একটা ধারণা ছিল যে উনি বোধহয় রেডিওতে কাজ করতে করতে হঠাৎ করে গাছের ব্যাপারে, উদ্ভিদের ব্যাপারে ইন্টারেস্ট হয়ে পড়লেন। আসলে ব্যাপারটা মনে হয় তা নয়। অ্যাকচুয়ালি উনি উদ্ভিদের ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন সবসময়, এবং রেডিওটা মাঝখানে এসেছে। আপনারা জানেন যে উনি যখন ইংল্যান্ডে গিয়েছিলেন, উনি মেডিকেল পড়ার চেষ্টা করেছিলেন কিছুদিন, কিন্তু সেটা আর হয়নি, রাইট, মেডিকেল হয়নি। এবং পরবর্তীকালে উনি যে বইটা ওনাকে পিছনে কাজ করেছে, এটা কিন্তু ইংল্যান্ডে থাকার সময় নয়, দেশে ফিরে উনি অলিভার লজের বইটিতে অনুপ্রাণিত কাজ করেছেন। আপনি দেখুন একটি বই কি পরিমাণ কাজ করতে পারে। অলিভার লজের বই কিন্তু বেতার এনে দিয়েছে। অলিভার লজ হেনরিক হার্টসের, আমি এর আগে বলেছি যে পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তার জন্য পোপভ, আপনি যদি রাশিয়া যান, যদি বলেন বেতার কে আবিষ্কার করেছে, তারা বলবে পোপভ, রাইট। ইতালিতে যান, কে বলেছে? মার্কনি। বাংলাদেশে জগদীশ চন্দ্র বসু। কাজে সেই অর্থে সবখানেই কিছু না কিছু আছে, কিন্তু অলিভার লজের বই পোপভ, মার্কনি এবং জগদীশ বসু তিনজনকে একসাথে অনুপ্রাণিত করেছে এই কাজটা করার জন্য, হ্যাঁ, সেই হিসাবে। কিন্তু আমি যেটা বলছি সেটা ওনার একটা ক্ষণিক, মানে আমি বলছি ওনার এমনই প্রতিভা যে উনি যে ওই যে অন্তর্নিহিত ওনার যেই দর্শন, যেটা আমাদের ডক্টর জগৎ এবং আমাদের মঞ্জুর ভাই সরি মঞ্জুর ভাই বলার চেষ্টা করে, মানে বলছিলেন আর কি, যে সেইটা কিন্তু ফিরে এসেছে। মানে আমি এই জন্যই উনি কিন্তু আক্ষেপ করেনি, এটা কিন্তু আমি এটা ধীরে ধীরে আমি বুঝতে পারছি। আমাদের যেটা সমস্যা, আমাদের স্কুল কলেজে আমরা জগদীশ বসুকে পড়াই না, জগদীশ বসু সম্পর্কে কোনো ভালো বায়োগ্রাফিও নেই, যে এই জিনিসগুলোকে ধরে 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 যে বলবে যে কোনার এটা বায়োগ্রাফি নেই। এখন আমি বুঝতে পারছি কেন উনি আক্ষেপ করেনি, কোনার দর্শন কোথায় ছিল, উনি কেন বারে বারে ফিরে এসছেন। আমি এই অব্যক্ত থেকে এখানে উনি একটা জায়গায় লিখছেন, এমন সময় যে হুকুম আসিল তাহাতে সোজা পথ ছাড়িয়া দুর্গম অনির্দিষ্ট পথ গ্রহণ করিতে হইল। এখানে সোজা পথ হচ্ছে ওনার গাছের উদ্ভিদের ব্যাপার, দুর্গম পথ হচ্ছে বেতারে। তখন তারহীন যন্ত্র লইয়া পরীক্ষা করিতেছিলাম, দেখিতে পাইয়াছিলাম কলের সাড়া প্রথম প্রথম বৃহৎ হইতো, তারপর ক্ষীণ হইয়া লুপ্ত হইয়া যেত। এটা উনি মেটাল ফেটিক যেটা, সেটা আর কি। বৈজ্ঞানিক প্রবন্ধে লিখিয়াছিলাম, দিবারন্তেই পরীক্ষণ শ্রেয়, কারণ সারাদিন পরীক্ষার পর কল ক্লান্ত হইয়া যায়। অমনি ভিতরকার সমালোচক বলিয়া উঠিল, কল কি মানুষ যে ক্লান্ত হইবে? উনি যে সেই যে বৃহত্তর দর্শনের কথা বলছেন, জড় এবং অজড়, এটা কিন্তু ওনার মাথার মধ্যে সবসময় আছে। কাজে ওই মেটাল ফেটিক থেকে যে একটু গেলেই যে উদ্ভিদের আবার যে আমরা এতক্ষণ স্টিমুলাস নিয়ে কথা বলছি ইত্যাদি, মানে সেই জন্য আমি বললাম যে আমাদের আসলে দুঃখ পাওয়ার কিছু নেই। উনি একটা বৃহত্তর একটা দর্শনের জায়গা থেকে এসেছেন, এবং আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত। এবং আমাদের শিক্ষা, এই জিনিসটা স্কুল কলেজে আমরা এটা শিক্ষা পাই না। ওই সেই উদ্ভিদের প্রাণ আছে বলে এটা ছেড়ে দিই, অথচ উনি যা করেছেন আলাদাভাবে। এখানে
বোধ মঞ্জুর ভাই এবং আমাদের জগদ্দা বলতে পারবেন যে অ্যাকচুয়ালি স্টিমুলাস হিসাবে উনি অ্যাকচুয়ালি দেখাচ্ছেন যে বিভব পোটেনশিয়াল উইল ওয়ার্ক থ্রু সেলস ইন সাম ওয়েজ, যে সেলের পোটেনশিয়াল কিভাবে কাজ করে এটাই কিন্তু উনি আলটিমেটলি দেখার চেষ্টা করেছেন। এবং উনি যাদের বিরুদ্ধে, যারা ওনাকে আটকাতে চেয়েছিল, নাম দুটো কি যেন, ওয়ালার এবং আরেকটি নাম আছে, দুটো নাম আছে, এবং তারা ভীষণভাবে বার্ডন স্যান্ডারসন। রাইট, আরেকবার বলুন নামটা। বার্ডন স্যান্ডারসন। রাইট, এক্স্যাক্টলি। সো এই ওনারা যখন উনি দ্বিতীয়বার যখন রয়্যাল ইনস্টিটিউটে এটা পরীক্ষা করতে যান, এবং তখন ওনারা এটাতে সাংঘাতিক, এই যে স্টিমুলাস, যে ইলেকট্রিক স্টিমুলাসের যে উদ্ভিদ সাড়া দিচ্ছে, এই যে ইলেকট্রিক্যাল স্টিমুলাস, ওনারা ভীষণভাবে, তারা বলছে এ তো ফিজিসিস্ট, হ্যাঁ, সে কেন এখানে ঢুকেছে। উনি এটা নিয়ে, বাই দ্য ওয়ে, আপনারা জানেন কিনা, এখানে সিস্টার নিবেদিতার সাথে ওনার একটা বড় সম্পর্ক ছিল। উনি যখন আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যেমন আপনার মধুসূদন ইয়ের থেকে, ইউরোপ থেকে লিখলো যে তার খুব কঠিন অবস্থা, এবং বিদ্যাসাগর যেরকম ভাবে তাকে সাপোর্ট দিয়েছে, ওই সময় সিস্টার নিবেদিতা, ওনার নাম বোধহয় মার্গারেট, কি ভালো নামটা আমার মনে পড়বে একটু পরে, সিস্টার নিবেদিতা ওই সময় থেকেই ওই ইংল্যান্ডে থেকে উনি কিন্তু সিস্টার নিবেদিতার বাড়িতেও যেতেন, এবং সস্ত্রীক জগদীশ বসু সিস্টার নিবেদিতার বাড়িতে গিয়েছিলেন। সিস্টার নিবেদিতা যখন পরে কলকাতায় চলে আসেন, তখনও উনি এই যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার জন্য সিস্টার নিবেদিতা একটা বিরাট শক্তশালী ভূমিকা পালন করেছেন। এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথের সঙ্গে তার যে সখ্যতা ছিল, সেটা একটা বড় ব্যাপার। আমাদের বাংলায় যখন আমরা আলোচনা করি বিভিন্ন ধরনের লোকজনের ব্যাপারে, আমরা কিন্তু এইসব জিনিস কখনো জানিনি, আমাদের পড়ানো হয়নি। আপনার কাছে আবার ফিরে আসবো, আমি একটু ডক্টর মঞ্জুর হোসেনের কাছে যাই। এতক্ষণ আমরা প্রফেসর দীপেন ভট্টাচার্যের কাছ থেকে জানছিলাম যে এই জগদীশচন্দ্র বসুর তার যে মানে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে যে আবিষ্কারের কথাগুলো, আমি আপনার কাছে আসব যে তার যে এই যে উদ্ভিদবিদ্যা সম্পর্কিত বিষয়ক যে আবিষ্কার, সেই জায়গাগুলোকে আপনি যদি আরেকটু বেশি মানে ব্যাখ্যা করে আমাদেরকে বলেন যে তিনি আসলে কি কি জিনিস আবিষ্কার করলেন, কিভাবে করলেন। হ্যাঁ, আমি এইটার সম্পর্কে বলার আগে একটা প্রসঙ্গ বলি যে আমরা ফ্রিকুয়েন্টলি এটা জিজ্ঞেস করি যে জগদীশচন্দ্র বসু যদি এই যে তড়িৎ বিজ্ঞান বা এই যে আমরা যে হার্টেজিয়ান ওয়েভ বা রেডিও ওয়েভের গবেষণা নিয়ে থাকতেন, তাহলে অনেক ভালো কাজ করতেন, হয়তো আরো বেশি নাম হতো, অনেক বেশি সম্মান পেতেন, সবাই তাকে চিনত। তো উনি কেন শিফট করলেন এই প্রসঙ্গে এটা আমি একটু বলবো যে আপনারা হয়তো জানেন যে উনি কিন্তু লন্ডন ইউনিভার্সিটি থেকে ডিএসসি পেয়েছিলেন 1995 সালে, এবং যখন প্রেসিডেন্সি কলেজে উনি জয়েন করলেন, আপনারা সবাই জানেন যে উনি 3 বছর বেতন নেননি, হাফ বেতন দেওয়া হতো, উনি জেদ করেছিলেন আমি বেতন নেব। উনি যে অবস্থায় কাজ করেছেন সেই পরিবেশগুলো আমাদের কিন্তু জানা উচিত। তাহলে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ কিন্তু পছন্দ করেনি, অ্যাকসেপ্ট করেননি ওনাকে। তাহলে ওনার কোনো গবেষণাগার নেই। তো পাশে যে শিক্ষকদের টয়লেট ছিল, মাত্র 24 স্কয়ার ফিটের একটা ঘরে উনি গবেষণাগার তৈরি করেছিলেন। উনার ক্রেডিবিলিটিতে এই পয়েন্টটা কিন্তু যোগ করা উচিত। উনি কিন্তু ভার্নাকুলার ইনস্ট্রুমেন্টেশন করেছিলেন। লোকাল জিনিসপত্র, টিন ইত্যাদি জোগাড় করে ওই ঝালাই মিস্ত্রিদের ডেকে, তাদের মধ্যে বিখ্যাত ঝালাই মিস্ত্রিও তো পরবর্তীকালে বিখ্যাত হয়েছিল, দীপেন্দ্র। তাদের দিয়ে কিন্তু যন্ত্রগুলো বানিয়েছিলেন। জাস্ট এটা চিন্তা করুন যে ওই অবস্থায় যার ল্যাবরেটরি নাই, তার কোনো যন্ত্রপাতি নাই, সেই যন্ত্রপাতিগুলো উনি নিজে কিন্তু বানিয়েছিলেন। এবং কোথা থেকে বানিয়েছিলেন? সেই সময় বাজারে যে সমস্ত যন্ত্রপাতি জিনিসপত্রগুলো পাওয়া যেত, সেইগুলো জোড়াতালি দিয়ে। তাহলে সেই ক্রেডিবিলিটি আপনি খাটো করে কিভাবে দেখবেন? তো উনি যখন ডিএসসি পেলেন, উনার যখন প্রথম গবেষণাপত্র রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশ হলো, তখন কিন্তু রয়্যাল সোসাইটি ওনাকে দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন। ওনাদের যে ইভিনিং যে বক্তৃতা, বিখ্যাত বক্তৃতাতে দাওয়াত দিলেন, সেটাতে উনি বক্তৃতা দিলেন, এবং সবাই সেখানে রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট সহ নামকরা অনেক বিজ্ঞানী ছেলেরা ছিলেন। দে আর সো এক্সাইটেড যে তাকে ইনস্ট্যান্টলি বলা হয়েছিল যে তার নামে 40,000 পাউন্ড বরাদ্দ করা হোক, এবং সেটা বরাদ্দ করাও হয়েছিল।
যে উনি যেন ল্যাবরেটরি ডেভেলপ করতে পারবেন। এই পরিবেশগুলো কিন্তু আমাদের মাথায় নিয়ে রেখে তার আলোচনা করা উচিত। কিন্তু উনি যে জায়গায় কাজ করতেন সেই পরিবেশটা ছিল সিরিয়াসলি ব্যাকবাইটিং, সিরিয়াসলি সমালোচনা মুখর এবং পিছনে টেনে ধরার পরিবেশ। সেখানে সেই যন্ত্রপাতিগুলো আরো উন্নতি করার জন্য যে টাকাটা তার নামে বরাদ্দ হয়েছিল, সেই টাকা কিন্তু তার কাছে আর কখনো পৌঁছায়নি। উনি কিন্তু ল্যাব করতে পারেননি। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, উনি যে গবেষণাগুলো করতেন, এই যে উনি সেমিকন্ডাক্টর করলেন, উনি প্রিজম করলেন বা উনার যে মূল আবিষ্কারগুলো করলেন, সেই ধারাবাহিকতা করার জন্য ইনস্টিটিউশনাল কোনো সাপোর্ট উনার ছিল না। তো তার ভেতরে যে ছোটবেলা থেকে যে গাছের কাছে আসা বা প্রকৃতির কাছে আসা, তখন তার অর্জিত যে অভিজ্ঞতা এবং তার কাছে থাকা যে যন্ত্র, সেগুলো দিয়ে তখন তিনি গাছের উপরে এবং অন্য প্রাণীর উপরে তিনি পরীক্ষা-নিরীক্ষা শুরু করলেন। আমার মনে হয় ইট ওয়াজ এ শিফটিং পয়েন্ট যে উনি দেখলেন যে হার্টেজিয়ান ওয়েভ যখন মেটালের মধ্যে দিয়ে যাচ্ছে, তার যে ফ্যাটিগ হয়, সেটা প্রাণীর মাসলের মধ্যে গেলে যে একই ধরনের ফ্যাটিগ হয়, এই আবার সেটা গাছের মধ্যে দিলে একই ধরনের এই প্রবাহ তরঙ্গ হয়, কার্ভ তৈরি হয়। সেটা তার জন্য করা অনেক সহজ। কারণ তার কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট নেই। ওই সাপোর্ট দিয়ে যে ফার্দার এগিয়ে যাবেন, আমার মনে হয় সেটাও একটা বিরাট পয়েন্ট। আমার কাছে এটা মনে হয়েছে। কারণ অনেক আপনার অনেক কিন্তু অনেক ধন্যবাদ। আপনার এই জায়গাটিতে দরকার। আপনার সেই এই জিনিসটা পাননি। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলছিলেন যে উনি যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন, সেই হ্যাঁ, জায়গাটায় আরো একটি তথ্য আমি সংযোগ করতে চাই যে উনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যুক্ত হলেন, তিনি সেখানে ল্যাবরেটরি ব্যবহার করার সুযোগ পেতেন না। যেহেতু পেতেন না। তিনি একজন ভারতীয় এবং আমরা জেনেছি যে সে কারণেই তিনি নিজের বাড়িতে একসময় একটা গবেষণাগার তৈরি করার উদ্যোগ নেন। এখন ডক্টর মঞ্জুর হোসেন, আপনি তার ওই জায়গাগুলোতে এই যে তিনি যে উদ্ভিদের স্নায়ুতন্ত্র আবিষ্কার করলেন, স্নায়ুতন্ত্র হ্যাঁ, আছে এই যে বিষয়টাকে উনি চিহ্নিত করলেন এবং উদ্ভিদ যে এই যে বৃদ্ধি পায় আমরা তো দেখতে পাই, কিন্তু সেটা যখন এই মানে যন্ত্র দিয়ে চিহ্নিত করা গেল, সেই যন্ত্রটা দিয়ে তিনি আবিষ্কার করলেন, সেই জায়গাটাই একটু আমাদেরকে আবার হ্যাঁ, আমি এই জায়গাটা বলব। তাহলে উনি শিফট করলেন প্লান্ট সায়েন্স এর দিকে, প্লান্ট ফিজিওলজিক্যাল বিষয়গুলো দেখার চেষ্টা করলেন এবং উনি ক্রেস্কোগ্রাফ তৈরি করলেন। ক্রেস্কোগ্রাফ সম্পর্কে নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে। এটা এ একদম কিন্তু সিম্পল যন্ত্র না। এই যন্ত্রটা হচ্ছে যে গাছের অনুভূতি মানে মিলিয়ন টাইম ম্যাগনিফাই করে দেখাতে পারে। তার যে যন্ত্রটা আপনারা যদি বোস ইনস্টিটিউটে যান অথবা বিভিন্ন তার এ এ বইগুলোতে এই যন্ত্রের ছবি আছে এবং পরে উনি ব্যালেন্স ক্রেস্কোগ্রাফ তৈরি করলেন। সেইটার এত সক্ষমতা ছিল যে এই ব্যালেন্স ক্রেস্কোগ্রাফ গাছের বৃদ্ধিটা এটা কি আপনার ১ ইঞ্চির ১৫০০ ভাগের ১ সময়ে ১ মিনিটের ১৫০০ ভাগের ১ ভাগ সময়ে যে বৃদ্ধিটা ঘটে সেটা তো রেকর্ড করতে পারত। অটোমেটিক্যালি সেটা রেকর্ড হতো এবং গাছের এই বৃদ্ধিটা সে মিলিয়ন টাইম মানে ১০ মিলিয়নের কথা বলেছে। ১ কোটি ভাগ ম্যাগনিফাই করে দেখাতে পারতেন। এবং এইটা যে একটা ট্রিমেন্ডাস আবিষ্কার, সেই জিনিসটা কিন্তু আমরা ক্রেস্কোগ্রাফ বলে শেষ করে দিই। যে আপনার ইউএস সায়েন্সে সায়েন্স রিপোর্টাররা বলেছিল সেই সময় ক্রেস্কোগ্রাফ নিয়ে যে ক্রেস্কোগ্রাফ হচ্ছে আলাউদ্দিনের চেরাগ এগ্রিকালচার সায়েন্সে। এটা আপনারা জানেন কিনা যে বলেছিল যে এই ক্রেস্কোগ্রাফ দিয়ে তাহলে এগ্রিকালচার সায়েন্সের গাছের যে প্রয়োজনীয় আমরা যে খাবার দিই বা পারিপার্শ্বিক পরিবর্তন আমরা কিন্তু ১ মিনিটের মধ্যে সেগুলো ডিটারমাইন করতে পারি। তাহলে এই ধরনের একটা সেনসিটিভ যন্ত্র উনি তৈরি করেছিলেন। এই যন্ত্রটা মানে সবাই তার প্রশংসা করেছিল ২-১ জন বাদ দিয়ে। তার মধ্যে একটু আগে যেটা বললেন বার্টন স্যান্ডার্স উনি চ্যালেঞ্জ করেছিলেন। উনি বোধহয় ৫ম বারের মতো যখন রয়্যাল সোসাইটিতে বক্তৃতা দিতে যান, তখন চ্যালেঞ্জ করে বলেছিলেন যে তার ওই ম্যাগনেটিক ক্রেস্কোগ্রাফ উনি বিশ্বাস করেন না। সেইজন্যে জগদীশচন্দ্র বসুকে আবার লন্ডন ইউনিভার্সিটি যেয়ে এটা ডেমনস্ট্রেশন দিতে হয়েছিল। আপনারা সেই সময় টাইমস কিন্তু অনেক কাভারেজ দিত জগদীশচন্দ্র বসু সম্পর্কে এবং সেইখানে তাকে আবার প্রমাণ দিয়ে দেখাতে হয়েছিল। তখন সবাই মেনে নিয়েছিল না, জগদীশচন্দ্র যেটা বসু বলছেন যে এই যে সূক্ষ্ম অনুভূতি, যেমন আমি চিমটি কাটলে কষ্টটা পাই, আমার তো ব্রেনটা পায়।
গাছের যে সামান্যতম চেঞ্জ গুলো সেইটা রেকর্ড করার উনি যন্ত্র তৈরি করেছেন। সেই যন্ত্রটা হচ্ছে ব্যালেন্স ক্রেস্কোগ্রাফ এবং সেই যন্ত্র এত সেনসিটিভ ছিল যে সেই সময় কেউ এটা কল্পনা করতে পারে না। আমার ধারণা এখনো এই যন্ত্রটার এই ব্যালেন্স ক্রেস্কোগ্রাফ সম্পর্কে আমাদের খুব সামান্য আইডিয়া আছে এবং আমরা কখনো এই যে তার এই প্লান্ট সায়েন্স, এগ্রিকালচার সায়েন্সে এই বিষয়টা প্রায়োগিক দিকে আমরা নিয়ে যাইনি। যে এটা যদি আমরা নিয়ে যেতে পারতাম তাহলে আপনারা বলছেন রেডিও বা অন্য দিকে যা সেমিকন্ডাক্টরের দিক দিয়ে তার যে অবদান, তাহলে জগদীশচন্দ্র কিন্তু এইটা একটা বিশাল অবদান। যেটা আমরা গ্রহণ করতে পারিনি, আমেরিকানরা করেছে। আমেরিকান সায়েন্টিফিক জার্নালে এই কথাটা তার সম্পর্কে বলা হয়েছিল যে ক্রেস্কোগ্রাফ দ্য হলি গ্রেল অফ এগ্রিকালচার। তাহলে সেই জিনিসটা কিন্তু আমরা জানি না এবং সেটা আমরা এক্সপ্লোর করিনি। এই যে স্যান্ডার্সের ঘটনা থেকে আরেকটা আমি ঘটনা বলবো যে উনার যে এই যে গাছ সম্পর্কে উনি কথাগুলো বললেন, যেগুলো ছিল না সেই সময়ের প্রচলিত ধ্যান ধারণার সাথে সাংঘর্ষিক। সেজন্য তাকে বারবার এগুলো প্রমাণ দিতে হয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলবো যে রয়্যাল সোসাইটির জার্নালে ওনার একটা পেপার অ্যাকসেপ্টেড হয়ে আবার রিজেক্টেড হয়েছে। যে এই সাংঘর্ষিক যে ওনাকে বলা হলো, উনি তো প্লান্ট ফিজিওলজিস্ট না। উনি না এটা ওভারল্যাপিং মানে অতি চর্চা করছেন। উনার কাজ হচ্ছে ফিজিসিস্ট, সেখানে উনি করবেন। তো উনি কেন এইগুলো নিয়ে কাজ করবেন? তাহলে হচ্ছে যে এই বিষয়টা তখন তখন কিন্তু লিনিয়ান সোসাইটির প্রেসিডেন্ট ওনাকে উদ্ধার করলেন। লিনিয়ান সোসাইটি প্রেসিডেন্ট ওনাকে বললেন, ঠিক আছে তুমি আমাদের এখানে এসে বক্তৃতা দাও। এবং উনারা কনভিন্সড হলেন। তার রয়্যাল সোসাইটি কিন্তু প্লান্ট নিয়ে আর কোনো তার জার্নাল তার প্রকাশনা করেনি। তার প্রকাশনা সবসময় তখন হতো লিনিয়ান সোসাইটি থেকে। এটা বড় একটা শিফটিং ছিল, কারণ উনি ফিজিওলজিস্ট ছিলেন না এবং অনেকে যেমন ওয়াকারের কথা আপনি বলেছেন, এরকম প্রমিনেন্ট প্লান্ট ফিজিওলজিস্টরা তাকে অ্যাক্সেস দেয়নি এবং রয়্যাল সোসাইটিতে তাকে ডিনাই করা হয়েছে। তবে লিনিয়ান সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করেছে এবং তার এই জিনিসগুলো ফোকাস করেছে ওয়ার্ল্ডে প্রচলিত হয়েছে। তাহলে এই যে সায়েন্টিফিক জার্নালে যদি আপনার প্রপারলি পাবলিশ না হয় তাহলে কিন্তু এটা গোচরীভূত হবে না। তার এই যে একটু আগে যে উদাহরণটা দিলেন, তার আবিষ্কারগুলো 60 বছর অ্যাডভান্স ছিল। তাহলে সেই সময় লোকেরা বোঝেনি। এখনো আমরা সেটা বুঝি না। আপনি সায়েন্টিফিক ওয়ার্ল্ড প্লান্ট সায়েন্সের যে জার্নালগুলো আছে সেগুলো যদি খোঁজেন, জগদীশচন্দ্র বসুর প্লান্ট ফিজিওলজিরও খুব কম রেফারেন্সই আছে। কারণ বেশিরভাগ পাবলিকেশন কিন্তু তার নিজের লেখা বই হিসেবে প্রকাশ পেয়েছে অথবা লিনিয়ার জার্নালে প্রকাশ পেয়েছে। সেজন্য এটা অজ্ঞত অথবা বলে কেয়ারফুলি অথবা নোয়িংলি আমরা ইগনোর করেছি জেনে ঠিক তাই। মানে আমরা জানার সুযোগই পেলাম না আসলে। সুযোগই পেলাম। আমার মনে হয় সময় এখন আসছে যে মেটিকুলাসলি এই জিনিসগুলো আমাদের সামনে নিয়ে আসা উচিত। এবং এই যে ভার্নাকুলার কথাটা আমি ব্যবহার করলাম যে লোকাল আমরা সাধারণত বলি কি যে তুমি গবেষণাগারে যাও, গবেষণা করো, বলবে যে যন্ত্র নাই, ফান্ড নাই। কিন্তু জগদীশচন্দ্র বসু কিভাবে করলেন? সেটা তো একটা ট্রিমেন্ডাস ব্যাপার। উনি নিজে যন্ত্র বানালেন, সেই যন্ত্রপাতিগুলো এখনো কিন্তু ল্যাবে ব্যবহার হয়। সেই কথাগুলো কিন্তু আমরা ফোকাস করে বলতে পারিনি যে ঠিক তাই। মানে তার যন্ত্রটি আমরা ব্যবহার করছি, তার জ্ঞানকে ব্যবহার করছি, কিন্তু তাকে মাথায় রেখে যে স্বীকৃতি দিয়ে যে কাজ করা, সেই কাজটি আমরা করছি না। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর হোসেন। আমি আরেকটা কথা বলবো দাদা, এখানে মানে একটু বলি যে প্রসঙ্গটা যেহেতু আসছে যে উনি যখন বোস ইনস্টিটিউট উনি যখন তার বোস ইনস্টিটিউট শেষ লেকচারটা দিয়েছিলেন, সেখানে উনি প্রশ্নটা করেছিলেন অ্যাকচুয়ালি মানুষ এবং গাছের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তো আমি নিজে কিন্তু মলিকুলার বায়োলজিস্ট, আমি ডেভেলপমেন্টাল জেনেটিক্স পড়াই। সেই জন্য সেই পার্সপেক্টিভে বলি যে উনি কত দূরদর্শী ছিলেন। আমি কিন্তু এক ধাপ আগিয়ে, আমি যেহেতু উনার শিষ্য, কেন ভাব শিষ্য আমি বলবো যে ওনাকে আমি ফলো করি, যে তার যে চিন্তা ভাবনা সেটা আমি অ্যাকসেপ্ট করি। আমি বলি না গাছেরা আমাদের আত্মীয়। আপনি শুনলে আশ্চর্য হবেন যে ধানের কথা আমি জিজ্ঞেস করি, ধানের গাছের সাথে আমাদের জেনেটিক সিমিলারিটি হচ্ছে 22%। মানে আমাদের যে জিন সিস্টেম আছে জেনোমিক, সেই জেনোমের 22% সিমিলারিটি ধানের গাছের সাথে আছে। তাহলে ওই কথাটা কিন্তু উনি বলতে চেয়েছেন যে হ্যাঁ, ওই যে জিনের যে ধারা সে সর্বব্যাপী, সর্বপ্রবাহমান, এই কথাটা উনি কিন্তু বলতে চেয়েছেন। এটাই তার দর্শন ছিল।
সেই কথাটা সেই সময় কেন এখনো কিন্তু আমরা ওটা বুঝতে পারি না। এই হচ্ছে অনেক, বিষয়। অনেক, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এমনটি আমাদের প্রত্যাশা ছিল যে আজকের আমাদের এই অনুষ্ঠানে যে ৩ বিজ্ঞানী আছেন তারা অনেক নতুন, নতুন কথা আমাদেরকে জানাবেন। শুধু দর্শক আমরা আবার কয়েকটি মন্তব্য একটুখানি শুনে নিতে চাই। আমাদের আরেক বন্ধু কানাডায় থাকেন শিল্পী গুরুপ্রসাদ হোম চৌধুরী। তিনি অনুষ্ঠান দেখছেন। অনেকদিন পরে তিনি আমাদের প্রোগ্রাম দেখলেন সেজন্য প্রশংসা করেছেন। তারপরে আমাদের বাংলাদেশ থেকে লেখক এবং চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক তিনি বলেছেন, স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম। সবার আলোচনা খুব ভালো হচ্ছে। রেজা ঘটক অনেক ধন্যবাদ যে আপনি দেখছেন। চিনু মৃধা তিনি জগন্ময়ের কথা আবার বলেছেন যে জগৎময়দার কথাগুলো আমি অনুভব করছি। আমি আমার বাগানে কাজ করি এবং অনুভব করি। খুবই সুন্দর কথা। আমাদের মন্ট্রিয়াল থেকে আমাদের বন্ধু রণজিৎ মজুমদার তিনি লিখেছেন, স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু বাঙালির গর্ব, প্রাণবন্ত আলোচনা হচ্ছে, সাথে আছি। আমাদের সুজিত কুসুম পাল তিনি আরেকটি মন্তব্য করেছেন। আমাদের আরেক বন্ধু ইরা দত্ত তিনি জানিয়েছেন যে স্যার জগদীশ চন্দ্রকে নমস্কার করি। আমাদের গবেষক বন্ধু হাসান মাহমুদ তিনি প্রশংসা করেছেন, বলেছেন এক্সেলেন্ট ইভেন্ট। সুজিত কুসুম পাল আবার লিখেছেন, বিজ্ঞানী জগদীশকে নিয়ে এত অব্যক্ত বচন অতীতে কোনো টিভি চ্যানেলে ব্যক্ত হয়েছে কিনা আমার জানা নেই। এনআরবিকে অনেক ধন্যবাদ এমন একটি আড্ডার আয়োজন করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা দেখছেন, কারণ আমরা জানি যে জগদীশ চন্দ্র খুব জনপ্রিয় একটি বিষয় নয়, কিন্তু তারপরেও এমন একজন প্রণম্য বিজ্ঞানীকে নিয়ে আমরা একটি চর্চার অনুষ্ঠান করতে চেয়েছি মাত্র। সেটি যদি আমাদের অনেক দর্শক বন্ধু দেখেন সেটি আমাদের অনেক আনন্দের বিষয়। আমি এবার ডক্টর জগৎময়ের কাছে আবার ফিরে আসব। ডক্টর জগৎময়, আমরা যদি দেখি যে জগদীশচন্দ্র বসু তিনি অব্যক্তর কথা আগে এসেছে এবং তার অন্য আরো ২টি গ্রন্থের কথা খুব বেশি করে আলোচিত হয়। সেটি হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, এবং অদ্ভুতভাবে এই বই কিন্তু প্রকাশিত হয়েছিল ১৯০২ সালে এবং অনেক পরে এসে ১৯২৬-এ অনেক ম্যাচিওর্ড একটি গ্রন্থ আমরা দেখেছি, দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্টস। এখন আপনি একজন বিজ্ঞানী হিসেবে আপনি কি মনে করেন এই যে বাঙালি একজন বিজ্ঞানী, যেটা আমাদের ডক্টর মঞ্জুর হোসেন বলছিলেন যে তার জ্ঞানকে আমরা ব্যবহার করি কিন্তু তাকে যে স্বীকৃতি বাংলাদেশের সমাজে বা আন্তর্জাতিক সমাজে দেওয়া উচিত ছিল সেটি আমরা দিতে পারিনি। আমরা কি করতে পারি? যেমন আমরা কিন্তু তার গ্রন্থগুলোকে অব্যক্ত ছাড়া কোনো গ্রন্থ বাংলায় অনুবাদ হয়েছে কিনা আমি জানি না, আমাদের কোনো অতিথি হয়তো বলতে পারবেন। বাংলায় আমরা অনুবাদ করতে পারতাম। আমাদের সাধারণ দর্শক যারা, পাঠক যারা, আমি নিজে একজন সাহিত্যের মানুষ, আমি তো জগদীশ চন্দ্রের জ্ঞানকে বুঝতে পারলাম না যেহেতু আমি জানি না, আমি ইংরেজি পারি না যদি আমি ধরে নিই এরকম। আপনি নিজে কি মনে করেন ডক্টর জগৎময় দাস, কি করে এমন একজন বিজ্ঞানীকে তার যে সত্যিকারের আসন সেই আসনে আমরা বসাতে পারি? আমি কয়েকটা জিনিস দিয়ে শুরু করি, ধীরে ধীরে আপনার প্রশ্নতে আমি যাই। অনেক আলোচনাতেই উঠে আসছে ঘটনাগুলো, যেমন একটা ঘটনা হচ্ছে নেচার হচ্ছে নেচার, সায়েন্স অ্যান্ড সেল, এই তিনটা হচ্ছে এখনকার দিনের জন্য সব থেকে বড় জার্নাল হিসাবে আমরা মানি। তো যারা আসলে বায়োলজি নিয়ে কাজ করে তাদের কাছে সেলটা হচ্ছে সব থেকে উপরের, আর যারা অন্য সায়েন্স নিয়ে কাজ করে, ইভেন বায়োলজি নিয়ে কাজ করে, তাদের কাছেও নেচার এবং সায়েন্স হচ্ছে সব থেকে উঁচু মানের জার্নাল। এইসব জার্নালে কিন্তু নেচারে এখন কিন্তু জগদীশ চন্দ্র বসুকে নিয়ে লেখা হয়। যেমন এই একটা ছোট্ট লেখা, এখানে একটা নোট আমি দেখতে পাচ্ছি, নেচার আপনার 1995 পাবলিশ করেছে। লেখক হচ্ছেন অমল কে দাস, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ডালহাউস ইউনিভার্সিটি ইন কানাডা, নোভা স্কোশিয়া। উনি ওখানে জগদীশ চন্দ্র বসুকে উল্লেখ করেছেন আনসাং হিরো। আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা।
এবং এটা লেখাটা পাবলিশ হয়েছে আপনার নেচার পত্রিকায়। নেচার সবথেকে বড় মানের জার্নালে জগদীশচন্দ্র বসুকে নিয়ে উনি লিখেছেন যে আনসাং হিরো। ওনার এত অবদান, এত কিছু, কিন্তু উনি সেরকম স্বীকৃতিটা উনি পাননি, বা হয়তো সবার কাছে সেভাবে ঘটনাগুলো পৌঁছে যায়নি। আপনি যে বলছেন যে ওনার লেখার কথা, উনি যেমন বিজ্ঞান বই লিখেছেন, উনি কিন্তু সায়েন্স ফিকশন রাইটার হিসাবে বাংলার প্রথম দিককার একজন লেখক। আপনি বলতে পারেন যে বাংলার সায়েন্স ফিকশনের জনককে বলা যায়। এবং শুধু তাই না, বাংলাদেশে বা বাংলায় প্র্যাকটিক্যাল সায়েন্স বা ব্যবহারিক সায়েন্স উনি আসলে শুরু করে দিয়েছেন। এবং এখন যে যেটা দীপেন দা বলেছিলেন, দুজন বিজ্ঞানীর নাম সত্যেন বোস এবং মেঘনাদ সাহা, ওনারা কিন্তু সরাসরি জগদীশচন্দ্র বসুর ছাত্র ছিলেন। ছাত্র। হ্যাঁ, হ্যাঁ। তো ওনার সান্নিধ্য থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করেছেন। ঠিক তেমনি জগদীশচন্দ্র বসু ছিলেন অনেক বড় বড় মানের বিজ্ঞানীদের ছাত্র, বা উনি গুরু হিসেবে পেয়েছিলেন। যেমন একজন হচ্ছেন কি আপনার রেইলি। উনি আপনার 1904 সালে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি যখন কেমব্রিজে পড়াশোনা করেন তখন উনি সেই রেইলির মতো লোকের সান্নিধ্যে উনি ছিলেন। উনি সান্নিধ্যে ছিলেন ফ্রান্সিস ডারউইনের মতো। উনি যদি ওনার এক বক্তব্যে ময়মনসিংহে বা বাংলাদেশে এসে উনি বলেছিলেন, যেটা সুব্রতদা বলছেন যে ওনার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং সেই সময়কার সময়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট বা সেরকম ব্যক্তিদের ছেলেমেয়েরা সাধারণত ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতো, সেটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার বলে ধরে নেওয়া হতো। কিন্তু ওনার বাবা ওনাকে পাঠিয়েছেন নর্মাল জেলা স্কুলে, ডিস্ট্রিক্ট স্কুলে, যেখানে আপনার সবার ছেলেমেয়েরাই পড়তে বসে। উনি উল্লেখ করেছেন ওনার এক পাশে বসতেন জেলের ছেলে হয়তোবা, আরেক পাশে বসতেন আরেকজন ছোট ছেলে, যাদের হয়তো পৈতৃক পরিচয় সেরকম ছিল না, কিন্তু উনি ওদের সাথে মিশছেন, ওদের সাথে খেলছেন, ওদের থেকে অনেক গল্প উনি শুনেছেন প্রকৃতি নিয়ে। সেটা উনি নিজে বলছেন যে হয়তো সেগুলায় ওনাকে এই প্রকৃতি নিয়ে, বিশেষ করে জীব বা বোটানি নিয়ে গবেষণা করতে হয়তো উনি কিছুটা উদ্বুদ্ধ হয়েছিলেন। এবং ওনার পরিবার ছিল অনেকটা ব্রড মাইন্ডেড পরিবার। ওনার মা যেমন ওনার সেই সময়কার সময়ে সাম্প্রদায়িকতা ছিল না, কিন্তু হিন্দু মুসলিম বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া অনেকটাই রেস্ট্রিক্টেড ছিল। কিন্তু জগদীশচন্দ্র বসুর মা কখনো জগদীশচন্দ্রর মুসলিম বন্ধুকে খাবার দেন নাই, সেরকমটা হয়নি। খেলতে খেলতে বাড়িতে এক সময় যখন চলে যেতেন, সবাইকে একই সাথে বসে। হ্যাঁ, আপনি যে জায়গাটার যেই কথাগুলো বলছেন জগদীশচন্দ্র বসুর, আমার মনে হয় আমি একটা কাজ করি, আমাদের দর্শকদেরকে ওই জায়গাটি একটু পড়ে শোনাই, তাহলে দর্শকরা আরো বেশি স্পষ্ট ধারণা পাবেন যে আসলে জগদীশচন্দ্র কি বলেছিলেন। আমি একটু পড়ি। সেটি হচ্ছে 1915 সালে বিক্রমপুরের কনফারেন্সে জগদীশচন্দ্র বসু তার বক্তৃতায় বলেছিলেন। কি বলেছিলেন? আমাদের সময়ে সন্তানদের ইংরেজি স্কুলে ভর্তি করানো ছিল আভিজাত্যের প্রতীক। যে স্বদেশী স্কুলে আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল সেই স্কুলে আমার ডান পাশে বসতো আমার পিতার মুসলিম পরিচারকের ছেলে, এবং আমার বাম পাশে বসতো একজন জেলের ছেলে। তারাই ছিল আমার খেলার সাথী। আমি সম্মোহিতের মতো শুনতাম তাদের বলে যাওয়া পশু পাখির গল্প, জলজ প্রাণীদের গল্প। হয়তো এই গল্পগুলোই আমাকে প্রকৃতির কর্মকাণ্ড নিয়ে গবেষণা করতে উদ্বুদ্ধ করেছিল। যখন আমরা ক্লাস শেষে বাড়ি ফিরে আসতাম, আমার মা আমাদের একসাথেই খাবার খেতে দিতেন। আমার মা স্বধর্মপরায়ণ এবং প্রথাসম্মত গৃহিণী ছিলেন, কিন্তু ধর্ম নিয়ে গোঁড়ামি করা তার স্বভাব ছিল না। তাই তিনি ছেলের সঙ্গী অস্পৃশ্য বালকদের প্রতি ছিলেন যথেষ্ট মমতাশীল। অনেক ধন্যবাদ ডক্টর জগৎময়, আপনি এই জায়গাটি তুলে এনেছেন। আমি নিজেও ভাবছিলাম যে এই প্রসঙ্গটি আনবো। এটি হচ্ছে জগদীশচন্দ্র বসুর যে মানবিক তার যে মানে বোধ, তিনি এবং তার পরিবারের সেই জায়গাকে চিহ্নিত করতে খুব সাহায্য করে। অনেক ধন্যবাদ। আমরা দেখি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু আমি দীপেন ভট্টাচার্যের কাছে আসি। দীপেন দা, আপনি বলছিলেন রবীন্দ্রনাথের সাথে তার সম্পর্কের কথা।
রবীন্দ্রনাথের সাথে জগদীশচন্দ্রের একটি চিঠি বিনিময়ের কথা আমি আপনাকে একটুখানি পড়ে শোনাই। সেটি 1899 সালে, এবং আমরা জানি যে 1895 সালে এই এক্স-রে মেশিন আবিষ্কার হয়েছিল, যদিও সেটি ভারতবর্ষে আসেনি। এবং রবীন্দ্রনাথকে জগদীশচন্দ্র বসু তিনি একটি পত্র লিখলেন। তাতে লেখা ছিল, যদি পারেন তাহা হইলে সকাল 8টার মধ্যে প্রেসিডেন্সি কলেজ হইয়া আসিবেন। রঞ্জন কল মানে হচ্ছে এক্স-রে মেশিন, রঞ্জন কলে একজন রোগী দেখিতে হইবে। এখন এই দীপেন ভট্টাচার্য, আপনি যদি একটুখানি এই রবীন্দ্রনাথ সেই সময় জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান চিন্তা, বিজ্ঞান চর্চা, সেই সময়ের প্রেক্ষাপটে অল্প একটু আলোকপাত করে আমাদের অনুষ্ঠানের শেষ দিকে নিয়ে যান, তাহলে খুব ভালো হবে। শব্দ আসছে না। হ্যাঁ হ্যাঁ, বল। আমি বলবো যে এই সময়টা আসলে একটা খুব অদ্ভুত সময় ছিল, এই অর্থে যে আমরা যেটা বাংলার রেনেসাঁ বলে থাকি, সেটা আপনি রাজা রামমোহন রায় থেকে শুরু করে পরবর্তীকালে ওই সময় দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ তো ওনার থেকে 3 বছর ছোট ছিলেন মনে হয়। তো এবং প্রফুল্লচন্দ্র, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, উনিও সমবয়স্ক ছিলেন ওনাদের। তো এটা আমি যেটা অনেক সময় বলি যে বাংলায় যে বিজ্ঞান চর্চা, সেখানে আমি সিভি রমনকেও তার মধ্যে ধরি, কারণ উনি তো কাল্টিভেশন সায়েন্স কলকাতায় তার নোবেল বিজয়ের যে পরীক্ষাটা উনি তো কলকাতায় করেছিলেন। তো এটা হচ্ছে প্রথম দিকে। এবং রবীন্দ্রনাথকে, যদিও উনি বিজ্ঞানী ছিলেন না, কিন্তু উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যেটা আপনার চিঠিতেই প্রমাণ হয়। এবং রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয় লিখেছেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা পথিকৃৎ বই। তো আমি যেটা বলছি যে এর আগে অক্ষয় কুমার দত্ত ইত্যাদি, এই সময় যে একটা জাগরণ, নবজাগরণ ছিল, এই নবজাগরণে একটা ফসল হচ্ছেন জগদীশচন্দ্র। এবং এর পরবর্তী এই পথে যে সত্যেন বসু বলুন কিংবা মেঘনাদ সাহা বলুন, মেঘনাদ সাহা তো কি অবস্থায় উনি উঠে এসেছেন, তাই না? মানে আমাদের কালিয়াকৈর এইসব অঞ্চল থেকে। এটা হচ্ছে ওনাদের মানে দ্বিতীয় তরঙ্গ আমি যেটা বলি। একটা হচ্ছে প্রথম তরঙ্গ। প্রথম তরঙ্গে ছিলেন প্রফুল্লচন্দ্র, জগদীশ বসু। দ্বিতীয় তরঙ্গে ছিলেন মেঘনাদ সাহা, আপনার সত্যেন বসু, আমাদের প্রশান্ত মহানবেশ, সিভি রমন, এরা হচ্ছেন পরবর্তী ইয়েতে। শিশির মিত্র, ওনার নামেও কিন্তু চাঁদে একটি গহ্বর আছে। জগদীশ বসু নামে গহ্বর আছে, শিশির মিত্র নামে মিত্র গহ্বর আছে একটি। উনি শিশির মিত্র ওই আয়নোস্ফিয়ারে কাজ করেছিলেন। তো আমি যেটুকু ওভাবে আর বিস্তারিত না বলে আমি এটুকু বলতে চাই যে রবীন্দ্রনাথের মধ্যে এই যে গুণী মানুষকে আবিষ্কার করার একটা যে প্রবণতা ছিল, এবং এটার সঙ্গে এবং বিজ্ঞান ও সাহিত্য যে বিযুক্ত নয়, এবং একটি জাতিকে উন্নত করার জন্য উভয়ই যে একটি দরকার সেভাবে যাওয়ার জন্য, সেটাই কিন্তু ওনাদের যে বন্ধুত্ব, উনি তো শিলাদহ ইত্যাদিতে গেছেন, আমি যতটুকু আমার মনে হয় জগদীশচন্দ্র রথীন্দ্রনাথের সঙ্গে ওনার খুব সখ্যতা ছিল, কাজে পারিবারিকভাবে খুব ভালোভাবে যুক্ত ছিলেন। এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথ প্রতিটি বিজ্ঞান বিষয়ে আগ্রহ ছিলেন, এবং কোয়ান্টাম বলবিদ্যা যখন শুরু হয় রবীন্দ্রনাথ সেটা খুব ভালোভাবে, এবং আপনারা অনেকেই আইনস্টাইনের সঙ্গে তার কথাবার্তা জানেন আর কি। তো আমি যেটা বলবো যে জগদীশচন্দ্র সেই অর্থে রবীন্দ্রনাথের বিজ্ঞান চিন্তার একটি খোরাক ছিলেন, মূল জিনিস। কাজে এখানে আমি আর কিছু বেশি বলতে চাই না। আমি একটু পিছনে ফিরে খালি আমি এটুকু বলি, আক্ষেপের ব্যাপারটা আমি বলি যে আসলে বিজ্ঞানের জগৎটাকে যদি আমরা ধরে নিই যে সামগ্রিকভাবে মানব কল্যাণ, এবং সেখানে সবাই কিছু না কিছু জিনিস যুক্ত করে, এবং সেখানে তাহলে আর ওই আক্ষেপের জায়গাটা থাকে না। আমাদের যেটা করতে হবে, যেটা সুব্রতদা আজকের অনুষ্ঠানে থেকে, যে জগদীশচন্দ্রকে ঠিকভাবে উপস্থাপনা করা, এবং তার শুধু বেতার যন্ত্র না, আজকে আমি যেখানে বলছি যে কোহেরার যে গ্রাহক যন্ত্র, সেমিকন্ডাক্টর বলুন, পোলারাইজার বলুন, হ্যাঁ, কিংবা প্রিজম অ্যাটিনিউয়েটর বলুন, কিংবা ক্রেস্কোগ্রাফ বলুন, আমি বলছি যে এরকম একটা সামগ্রিকভাবে যে একটা তার যে আবিষ্কার, সেটাকে আমাদের সামনে নিয়ে আসে, প্লাস বাংলা ভাষায় বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ এখানে আপনারা দুজনই বলেছেন, আপনারা তিনজনই বলেছেন আসলে, যে বাংলায় ওনার যে বিজ্ঞানের যে সমস্ত ওনারা পরিভাষা ব্যবহার করেন,
সেই জিনিস থেকে আমরা বহুদূর চলে এসেছি, বহুদূর চলে এসেছি। মানে এটা আমি যখন অক্ষয় কুমার দত্তের লেখা পড়ি, রবীন্দ্রনাথের লেখা পড়ি, জগদীশের লেখা পড়ি, বঙ্কিমচন্দ্রের লেখা পড়ি, যে বিজ্ঞান তারা লিখে রেখেছেন, আমরা তার থেকে বহুদূর চলে এসেছি, আমাদের অবক্ষয় হয়েছে সেই অর্থে। ওনারা যেই চিন্তা চেতনা আমাদের দিয়ে গিয়েছিলেন, তার থেকে আমরা অনেক নিচে। আমাদের সময় হয়েছে সেই জায়গাটা অন্তত প্রতিষ্ঠা করা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার দাদা, আগে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। হ্যাঁ, 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 একটা লাইন আমি বলে দিচ্ছি, যেহেতু রবীন্দ্রনাথ নিয়ে কথা হচ্ছিল, আমি একটা জায়গায় লেখা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ জগদীশচন্দ্র বসুকে ঋষির সাথে উনি তুলনা করেছেন। উনি লিখেছেন ওনার সম্পর্কে, ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি হে আচার্য, আর্য আচার্য জগদীশ। হ্যাঁ, হ্যাঁ, আহ অনেক অনেক কি ধন্যবাদ চমৎকার আপনাকে। ধারণা জগদীশ বসু সম্পর্কে। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ যে আপনি ওটি উল্লেখ করলেন। আমাদের কয়েকজন বন্ধুর মন্তব্য আমি একটু আবার শোনাবো। আমাদের টরন্টোর একজন চিন্তাবিদ সাইদ জাদিদ, তিনি বলেছেন খুব চমৎকার আলোচনা হচ্ছে। আবুধাবি থেকে আমাদের বন্ধু নিমাই সরকার, তিনি অনুষ্ঠান দেখছেন, যদিও দেরি হয়েছে বলেছেন। নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট গবেষক এবং সম্পাদক লেখক আহমদ মাজাহার, তিনি বলেছেন দুর্দান্ত আলোচনা। আশিস দাস আমাদের লেখক বন্ধু, আমাদের শিল্পী বন্ধু, তিনি আবার মন্তব্য দিয়েছেন। বিশ্বজিৎ সুর চৌধুরী, আমি জানি না যে তিনি কোন শহরে আছেন, তিনি লিখেছেন সুন্দর প্রাণবন্ত আলোচনা, আচার্য জগদীশ চন্দ্র বসু আমাদের প্রেরণা। অনেক অনেক মন্তব্য এসেছে, আমরা আর বেশি মন্তব্যে যাচ্ছি না। আমি অনুষ্ঠান শেষ করার আগে একটু ডক্টর মঞ্জুর হোসেনের কাছে 1 মিনিটে একটি উত্তর আশা করব। সেটি হচ্ছে, আপনি একজন অধ্যাপক, আপনি বাংলাদেশে বিজ্ঞান চর্চায় যারা নিবেদিত প্রাণ তাদের একজন। আপনি কি আমাদেরকে বলবেন যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে, মানে কলেজ মহাবিদ্যালয় অন্য বিদ্যালয়গুলোতে আমরা জগদীশচন্দ্রকে আরো বেশি জনপ্রিয় এবং তার বোধে আপনি নিজে যেমন নিজেকে মনে করেন জগদীশচন্দ্রের ভাব শিষ্য, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভাব শিষ্য যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? 1 মিনিটে যদি একটু বলেন। হ্যাঁ, আমি যেটা বলবো যে এই যে আমাদের যে অজ্ঞতার জায়গাটা তৈরি হয়েছে, সেটা ওই যে এখনই প্রফেসর দীপেন্দ্র যেটা বললেন, যে আমাদের যে আমি নিজে এই কথাটা বলি, বাঙালির যে রেনেসাঁ, সেটা ব্রিটিশ ভারতে ছিল। তারপরে স্বাধীন ভারত বা স্বাধীন বাংলাদেশে ওই জায়গাটা অবক্ষয় হয়ে গেছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের যে বাঙালির শুধু জগদীশচন্দ্র বলবো না, যে মনীষীরা, তাদের সঠিকভাবে উপস্থাপন করা দরকার। এবং তাদের যে বিজ্ঞানে অবদান, বিজ্ঞানের যে অবদান সেইভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা কলেজগুলোতে, সেই জায়গাগুলোতে কিন্তু ওইভাবে উপস্থাপনা করা হয় না। যে বাঙালি মনীষীরা যে বিজ্ঞানে কতটা অবদান রেখেছেন, সেটা সঠিকভাবে উপস্থাপনা করার সময় আসছে। রাইটফুলি তাদের লেখাগুলো ইংলিশে, সেগুলো বাংলায় ট্রান্সলেট করা, এবং আমাদের যে কারিকুলাম গুলো বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করে, সেই কারিকুলাম গুলোতেও এই মানে রেসপেক্টিভ, সেটা সত্যেন বসু, জগৎচন্দ্র বসু, তাদের পার্সপেক্টিভে সেই কারিকুলামের ভেতরে ইলাবোরেট চ্যাপ্টার আমাদের থাকা উচিত। তাহলে তারা যে প্রতিকূল পরিবেশে যে বিজ্ঞান তৈরি করতে পেরেছিল, সেই তাদের প্রেরণা আমাদের যে নতুন জেনারেশন, তাদের মধ্যে সঞ্চারিত হতে পারে। অনেক এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মঞ্জুর হোসেন। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা এনআরবি টেলিভিশনের সাথে থাকলেন, কানাডা জার্নালের সাথে থাকলেন, সেজন্য আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামী শনিবার কানাডা জার্নালের একটি বিশেষ পর্ব প্রচারিত হবে। আগামী শনিবার 14 নভেম্বর। অনুষ্ঠানের শিরোনাম আমরা করেছি গানে গানে দীপাবলি। এটি প্রচারিত হবে টরন্টোর সময় রাত 10টায়, বাংলাদেশের সময় রবিবার সকাল 9টা এবং ভারতের সময় সকাল 8:30টায়। আমরা উল্লেখ করতে চাই যে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে সিজিএ, সিপিএ, অসীম ভৌমিকের সৌজন্যে, এবং সেই অনুষ্ঠানে যে বরেণ্য শিল্পীরা অংশ নেবেন তারা হচ্ছেন বিজয় চক্রবর্তী, পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া,
বিজন মিস্ত্রি এবং সোমা চৌধুরী। এবং আরো জানিয়ে রাখতে চাই যে আগামী 16 নভেম্বর সোমবার রাত 10টায় কানাডা জার্নালের নিয়মিত যে পর্ব সেটি প্রচারিত হবে এবং সেটি হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 9টায় এবং ভারতের সময় সকাল 8:30টায়। এই অনুষ্ঠানের বিষয় হবে কানাডার সাহিত্যের রানী বলে খ্যাত মার্গারেট অ্যাটউডের 80তম জন্মবার্ষিকী উপলক্ষে। এবং উল্লেখ করে রাখতে চাই, রাইটার্স ইউনিয়ন অফ কানাডার সহযোগিতায় এই অনুষ্ঠানের একমাত্র বক্তা থাকবেন এই বর্তমান অনুষ্ঠানের উপস্থাপক সুব্রত কুমার দাস। আপনারা সেই অনুষ্ঠান দেখলে আমরা আনন্দিত হব। টরন্টোতে এখন রাত, সবাইকে শুভরাত্রি জানাই।